ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, শুভ সন্ধ্যা। তখন ক্লাস 9-এ পড়ি, বুঝলেন তো। গিটার হাতে জিন্স পরা মাঝবয়সী একটা লোক রাতারাতি এসে আমাদের চিন্তা ভাবনাগুলোকে একবার ওই ঝুঁটি ধরে নেড়ে দিয়ে গেছিলেন। সেই তখন জেনেছিলাম লকআউট কারখানায় তামাদি মজুরি আর কেড়ে নেয়া রুটি। এখন 40 বছর পার করে বুঝেছি, একেবারে হারে হারে এই মুহূর্তে বুঝছি যে শুধুমাত্র লকআউট কারখানা রুটি কেড়ে নেয় ব্যাপারটা এমন নয়, লকডাউনও রুটি কেড়ে নেয়। আর ঠিক সেই প্রশ্নটা নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান। ছোট্ট প্রশ্ন, সরল প্রশ্ন, কিন্তু মারাত্মক মারাত্মক জটিল তার উত্তর। জীবন না জীবিকা? সরকার বলছে যদি বাঁচতে চান তাহলে একেবারে মুখ বন্ধ করে বাড়িতে থাকুন। জনস্বার্থে বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে, আমরাও হাসি হাসি মুখে বলছি স্টে অ্যাট হোম। কিন্তু আমাদের মতো মাস মাইনের নিরাপত্তা যাদের নেই, যাদের কাছে বাড়িতে বন্দি থাকাটা একটা চরম আর্থিক বিলাসিতা, কিংবা যারা আরো মারাত্মক একটা খাদের ধারে দাঁড়িয়ে আছে, সেই প্রশ্নের খাদ বলছে যে তুমি করোনায় মরবে নাকি খিদেতে মরবে। আমি আবার বলছি, প্রশ্নটা খুব সরল কিন্তু খুব জটিল তার উত্তর। জীবন না জীবিকা? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো। যখন খুঁজছি তখন প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। তিনি লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। বিশেষজ্ঞরা, বিশেষ করে ডাক্তারবাবুরা বলছেন যে লকডাউন বাড়ানো ছাড়া কোনো গতি নেই, উপায় নেই। আর এই অনুষ্ঠান যখন শুরু করছি তখন ওড়িশা, পাঞ্জাব, তেলেঙ্গানা ইতিমধ্যেই লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে রায় দিয়েছে। আর বিবেক দেবরায়, প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান, তিনি সংবাদপত্রে নিবন্ধ লিখেছেন লকডাউনের বিরুদ্ধে যুক্তিগুলো দিয়ে। সেটা থেকে আবার নতুন জল্পনা মাথাচাড়া দিয়েছে যে তাহলে কেন্দ্র কি পুরো বিষয়টাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা রাজ্যগুলোর হাতে ছাড়বে। আমরা জানি না, এরও উত্তর খুঁজব। দেখুন, 14 এপ্রিলের পর কি লকডাউনের মেয়াদ আরো বাড়তে পারে? বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এমনই ইঙ্গিত দিয়েছেন নরেন্দ্র মোদী। বিশেষজ্ঞরা বলছেন করোনা সংক্রমণ রুখতে লকডাউনের সময়সীমা আরো বাড়ানোর প্রয়োজন। লকডাউনের মেয়াদ কি বাড়ানো হবে? এই প্রশ্নের উত্তরে রাজ্যের সমস্ত চিকিৎসক প্রায় একমত। মনে করি লকডাউন ওঠার কোনো প্রশ্নই নেই। প্রথম কথা হচ্ছে, সারা দেশের এবং পশ্চিমবঙ্গের কার্ভটা যদি দেখা যায়, তারা কার্ভটা উপর দিকেই উঠছে, মোটেই নিচের দিকে নামছে না। 1 নম্বর। সারা দেশে যেটা প্রযোজ্য, পশ্চিমবাংলাও প্রযোজ্য, টেস্ট হচ্ছে খুবই কম। কাজে লকডাউন তোলার তো কোনো প্রশ্নই নেই। প্রশ্ন হবে কতদিন লকডাউন চালানো যাওয়া উচিত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার অবধি দেশে করোনা আক্রান্তের সংখ্যা 5,865। লকডাউন ঘোষণার পরও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞদের আশঙ্কা, এখনই লকডাউন তুলে নেওয়া হলে সংখ্যাটা আরো দ্রুত বাড়ার আশঙ্কা। লকডাউনটা আরেকটু বাড়ানো দরকার, কারণ হচ্ছে এখনো পুরো কন্ট্যাক্ট ট্রেসিং কমপ্লিট হয়ে ওঠেনি। সেই জন্য বিশেষ করে যেটা বলা হচ্ছে হটস্পট দেখা, বিভিন্ন হটস্পটে যেখানে আমাদের যে বলা হচ্ছে প্রায় 11টা ফ্যামিলি থেকে প্রায় 60টা পেশেন্ট, ন্যাচুরালি সেই ফ্যামিলির পেশেন্ট, তার কন্ট্যাক্ট এরিয়া, ওইগুলোকে হটস্পট করে সেটাকে আইসোলেট করে আরও ইন্টেন্সিভ টেস্ট করা দরকার। যেটা মনে হচ্ছে আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতো যদি লকডাউন না হতো, এবং আমার মনে হয় সব সরকার, কেন্দ্রীয় এবং রাজ্য সব সরকারই হয়তো ডিসিশন নেবেন এই লকডাউনটা এক্সটেন্ডেড হবে। আজকে আপনি যেটা 5,000 দেখছেন সেটা ইউএসের মতো 5 লক্ষও হতে পারত যদি লকডাউন না হতো। কারণ অনেকাংশে লকডাউন থাকা সত্ত্বেও আমরা অনেকটা মানছি না, সেখানে যদি লকডাউন না থাকতো তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় ভারতবর্ষে অনেক বেশি আক্রান্তের সংখ্যা হতো। এই প্রেক্ষিতে এইমস সূত্রে খবর, 10ই এপ্রিল অর্থাৎ শুক্রবার ভারতে করোনা সংক্রমণের হার সহ সমস্ত নথি জমা পড়বে কেন্দ্রের কাছে। সূত্রের খবর, সেই নথি আসার পরেই বোঝা যাবে লকডাউন চলাকালীন দেশে করোনা সংক্রমণের হার কতটা কমলো বা বাড়লো। একটি ইংরেজি দৈনিকে প্রধানমন্ত্রীর আর্থিক পরামর্শদাতা কাউন্সিলের চেয়ারম্যান বিবেক দেবরায় অবশ্য লিখেছেন, লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত কখনোই ভারতে করোনা আক্রান্ত কিংবা মৃতের সংখ্যা কত হতে পারে এমন কোনো প্রশ্নচিহ্ন যোগ্য অনুমানকে ভিত্তি করে নেওয়া উচিত হবে না। দেশের কিছু প্রান্তে গোষ্ঠী সংক্রমণ বাড়বে, এটা বলাই বাহুল্য, কিন্তু শুধুমাত্র এটাই রবি শস্য তোলার এই মরশুমে লকডাউনের মেয়াদ বাড়ানোর কারণ হতে পারে না। কারণ ইতিমধ্যেই দিনমজুর, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপর লকডাউনের প্রভাব পড়েছে।
এদিকে আগামী শনিবার অর্থাৎ 11ই এপ্রিল দেশের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন নরেন্দ্র মোদী। সেই বৈঠকে দেশের লকডাউনের সময়সীমা বাড়ানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 15 তারিখ থেকে তো লকডাউন 15 তারিখ পর্যন্ত আছেই, এরপরে এটা মনে হয় বাড়বে এবং বাড়া সেই সিদ্ধান্ত সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা নেবে আমরা উইল কোঅপারেট ইচ আদার। ইতিমধ্যেই ওড়িশা, তেলেঙ্গানা এবং হিমাচল প্রদেশ সরকার লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর পক্ষে মত দিয়েছে। এখন প্রশ্ন হলো কেন্দ্র কি করবে? রাজ্যগুলির সঙ্গে আলোচনা করে নিজেই লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করবে, নাকি রাজ্যগুলির উপর সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেবে, যাতে রাজ্য সরকারগুলি সিদ্ধান্ত নিতে পারে যে রাজ্য জুড়ে পূর্ণ লকডাউন চলবে নাকি করোনা প্রভাবিত এলাকাগুলিতে লকডাউন চলবে আর বাকি কিছু এলাকায় লকডাউন শিথিল হবে? উত্তর মিলবে আগামী দিনে। জিলাম করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দুজন ডাক্তারবাবু এই মুহূর্তে আমার সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, ডক্টর কুণাল সরকার এবং ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায়। প্রথমে ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। শিবব্রতবাবু, 15 দিনে মানুষের কার্যত নাভিশ্বাস উঠে যাওয়ার জোগাড়। আমি আপনাকে এই দিন আনি দিন খাই মানুষ বা সাধারণ মানুষ কিংবা আমরা যারা ঘুম থেকে উঠে আগে ক্যালেন্ডারটার দিকে দেখি এবং দেখে অন্তত 5 মিনিট স্তব্ধ হয়ে বসে থাকি, তাদের বিলাসিতার কথার দিকে যেতে বলছি না, কিন্তু আমার বক্তব্য যে কেউ বলছেন 30শে এপ্রিল অবধি একাধিক রাজ্য একেবারে অফিসিয়ালি বলে দিয়েছে অন্তত 30শে এপ্রিলের ওপর লকডাউন বাড়ানো উচিত মেয়াদ। অনেকে বলছেন না, সব মিলিয়ে 50 দিন। 19শে মে আরেকটা তারিখ ভেসে আসছে। বোস্টন স্টাডি গ্রুপ বলছে যে ভারতবর্ষে জুনের প্রথম সপ্তাহটা খুব ক্রিটিক্যাল। আমি বলছি এই প্রত্যেকটা তথ্য সমানভাবে আমাদের সবার ব্লাড প্রেশার বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। কিন্তু আমি একজন চিকিৎসক হিসেবে একেবারে চিকিৎসা বিজ্ঞানের নিরিখে আপনাকে প্রশ্ন করতে চাই যে লকডাউনই কি একমাত্র পথ? মানে করোনা নিয়ন্ত্রণের আর কি কোনো বিকল্প পথ নেই? ডক্টর ব্যানার্জি। না, যে কোনো, এটা তো একটা প্যান্ডেমিক, একটা কমিউনিকেবল ডিজিজ। তো লকডাউন, এই ভাইরাসটার বয়স হচ্ছে আমার 3 থেকে 4 মাস। তো লকডাউনটা জরুরি কেন? কারণ আমার যখন একটা ভাইরাস থেকে 3টে করে লোক, 3টে থেকে 9টা, 9টা থেকে 21টা, 21টা থেকে 81টা লোক এরমভাবে যখন আমার ডেভেলপ করছে, তখন এই বাড়াটাকে যদি আমাকে আটকাতে হয়, তাহলে এই ট্রান্সমিশনটা আটকাতে হলে আমার লকডাউন দরকার। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, এই লকডাউন ফেজটাতে আমরা যে কাজটা করব, সেই কাজটা দুটো কাজ করব। 1 নম্বর টেস্টিং, ট্রেসিং অ্যান্ড আইসোলেশন। অর্থাৎ আমি টেস্ট করলাম, প্রচুর টেস্ট করতে হবে, টেস্ট করলাম, এটা একটা আলাদা আলোচ্য বিষয়। তারপরে আমি ট্রেস করলাম, এক একটা চেন ধরে আমি ট্রেস করলাম এবং ট্রেস করে যে শেষ লোকটাকে পেলাম তাকে আমি আইসোলেট করলাম। করলে একটা চেন কমপ্লিট হলো। এটা হলো লকডাউনের মধ্যে আমার 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেখানে একদিকে ভ্যাকসিন যেটা আমার প্রিভেনশন করবে, আর একদিকে ওষুধ যেটা আমার চিকিৎসা করবে। তো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টকে আমার একটা টাইম দিতে হবে, আর ভ্যাকসিনকে তৈরির জন্য আমার একটা টাইম দিতে হবে। আর তার সঙ্গে আমাদের যে পুরো স্বাস্থ্য ব্যবস্থা, তারা তো প্রস্তুত ছিল না। সুতরাং 3 মাসে মধ্যে একটা যে ভাইরাস এসছে সবে আমাদের কাছে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য আমার একটা সময় দরকার। সেই জন্য সেই একটা চাণক্যের কথা আছে, যখন শত্রু অদৃশ্য তখন নিজেকে লুকিয়ে ফেলা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো এইটাই একটা পদ্ধতি। অতদিন আগে চাণক্য যেটা বলে গেছেন, সেইটারই একটা পরিভাষা হচ্ছে লকডাউন। আমি ডক্টর কুণাল সরকারের কাছে আসবো। কুণালদা, আমি প্রথমে একটা তথ্য দর্শকদের দিই যে মুম্বাইয়ের ধারাবিতে 7.5 লক্ষ লোকের র্যাপিড টেস্ট হবে। টেস্টের কথা খানিকক্ষণ আগে ডক্টর ব্যানার্জি বলছিলেন। 7.5 লক্ষ লোকের র্যাপিড টেস্ট হবে। অর্থাৎ ধারাবিতে আপনারা জানেন এর আগে সংক্রমণ ছড়িয়েছে, এরকম একটা আশঙ্কা ছিল। কিন্তু আমি বলছি কুণালদা, বারবার আমার মনে আছে কনক্লেভেও আপনি বারবার বলেছিলেন যে টেস্ট টেস্ট টেস্ট, হুয়ের একটাই ওষুধ করোনা। সেইটা ভারতে কতটা হচ্ছে এবং অন্যান্য রাজ্যগুলোতে কতটা হচ্ছে? আমি আজকে প্রফেসর স্টিভ হ্যাঙ্ক, জনস হপকিন্স ইউনিভার্সিটি, তিনি একটা মারাত্মক তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, একটা গবেষণাপত্র লিখছেন। তিনি লিখছেন যে 10 লক্ষ মানুষের মধ্যে ভারতবর্ষে টেস্ট হচ্ছে মাত্র 102 জনের। আর অপেক্ষাকৃত ভারতের থেকে অনুন্নত, বহু ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে পিছিয়ে থাকা পাকিস্তানে 10 লক্ষ মানুষের মধ্যে টেস্ট হচ্ছে 191 জনের, অর্থাৎ ভারতের থেকে বেশি। তিনি লিখছেন যে ভারতের লকডাউন বলে দেবে না যে কে করোনা আক্রান্ত আর কে সুস্থ। আরেকটা শেষ বাক্যটা নিয়ে আজকে রাজধানী দিল্লিতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে, চর্চা হচ্ছে। তিনি লিখছেন যে এই টেস্ট না করলে, এই টেস্ট ছাড়া
ভারত দ্বিতীয় ইটালিও হয়ে যেতে পারে। আমি বলছি এটা যদি কোনো রামশ্যাম যদু বলতেন তাহলে বিষয়টা নিয়ে বোধহয় এত চর্চা হতো না কুণালদা, কিন্তু জন হপকিন্স ইউনিভার্সিটির স্টিভ হ্যাঙ্ক বলাতে এটা নিয়ে রীতিমতো রাজধানীতে নাড়াচাড়া পড়ে গেছে। ডক্টর সরকার। সুমন, নিশ্চয়ই এই জন হপকিন্সের এই পেপারটা আমাদেরও চোখে পড়েছে, কিন্তু আমি একটা আরও তার সঙ্গে একটা বাস্তবিক কথা বলি। সেটা হলো, দেখো এখন আমেরিকার পাবলিকেশন নিয়ে আমরা তাদের আদৌ হেয় করতে চাই না, কিন্তু সেখানে একটা প্রশ্ন থাকে যে তাদের যদি এতই প্রজেকশন এবিলিটি ছিল, আশ্চর্য লাগে, তাহলে তাদের নিজেদের অবস্থাটা এত করুণ কেন হলো? দ্যাট ইজ এ সেপারেট কোয়েশ্চেন, সেটার মধ্যে আমরা এখন এখানে আসছি না। কিন্তু সবচাইতে ক্রিটিক্যাল প্রশ্ন যেটা জন হপকিন্স বা আমাদের সামান্য একেবারে ডাল ভাত খাওয়া বাঙালির যদি আমরা এগ্রি করছি, এগ্রি করে আপনাকে জাস্ট আমি যোগ করতে চাইছি একটাই বিষয়, সেটা হচ্ছে কুণালদা, আমি বলছি যে শুধু লকডাউন করলাম, টেস্টের সংখ্যা বাড়ালাম না, তাতে কতটা ফল হবে? না সুমন, আমাদের যেখানে আমাদের সবাই সাধারণ মানুষ, মিডিয়া, অনেক পলিটিশিয়ানদের একটা পারসেপশনাল ডেফিসিট আছে, সেটা হলো আমরা লকডাউনকে কেবল মনে করছি যেন এটা ইমপ্রিজনমেন্ট নয়। আমরা লকডাউনে যে মানুষকে সীমিত রাখছি, বেঁধে রাখছি, এই পিউনেটিভ অ্যাসপেক্ট অফ লকডাউনটা প্রাধান্য পাচ্ছে। এই যে লকডাউনটা প্রায় 2 সপ্তাহে গিয়ে পৌঁছলো, এই সময়কে অলরেডি আমরা দেখেছি যে দিল্লি হটস্পট আইডেন্টিফাই করেছে। আমরা জেনে গেছি যে দেশে 700টা ডিস্ট্রিক্টের মধ্যে 63টা ডিস্ট্রিক্টের প্রাদুর্ভাব বেশি। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের লোকেরা জানেন কোন কোন অঞ্চলে বেশি। তাহলে প্রশ্ন হচ্ছে এই হটস্পটগুলোকে নিয়ে আমরা করছিটা কি? আমরা তো তার জন্য পানিশমেন্ট দেব না, তাদের আরও স্ক্রিনিং, আরও টেস্টিং হতে হবে। এবং তাই যদি হয়, আমরা আইসিএমআর এর কাছ থেকে মুখের এক কোণা দিয়ে শুনছি যে ভারতবর্ষ চাইলে দিনে 1 লক্ষ টেস্ট করতে পারে। আমরা নাকি দিনে দিনে ল্যাবরেটরি আরও বাড়াচ্ছি, কিন্তু আমরা যদি তাদের পরিসংখ্যান দেখি, দ্য নাম্বার অফ টেস্ট ইন ইন্ডিয়া, সেটা একটু আমাদের ভাবাচ্ছে। দ্যাট ইজ রেস্ট্রিক্টেড বিটুইন 10,000 and 13,000 পার ডে, যেটা অন্যভাবে জন হপকিন্সের পেপারে যেটা উঠে এসছে। এখন এটা কেন হচ্ছে? আমাদের যদি ল্যাবরেটরি বাড়ে, আমাদের যদি দিনে 1 লক্ষ টেস্ট করার ক্ষমতা থাকে, আমরা যদি হটস্পট আইডেন্টিফাই করে থাকি, কারণ কালকে আরেকটা প্যারালাল আলোচনা দিল্লি বাংলা অনেক মিডিয়াতে খানিকক্ষণ হয়েছে, সেটা হচ্ছে ভিলওয়ারা মডেল। এখন ভিলওয়ারা মডেল ইজ সাকসেসফুল, কিন্তু ভিলওয়ারা আজকের জন্য প্রযোজ্য নয়, কারণ তারা লোকজনকে বেঁধে রেখেছিল। দ্যাট ইজ ভেরি সাকসেসফুল। এখন হটস্পট আইডেন্টিফিকেশন এবং টেস্টিং, এটা যদি সর্বভারতীয় পরিসংখ্যান এখনো আমাদের বুঝে উঠতে পারছে না যে আমরা কেন এই 10 থেকে 13,000 টেস্টিং হচ্ছে, তার অ্যাবাউট 6.5% পজিটিভ হচ্ছে। কারণ যবেই হোক, 15 তারিখ হোক, 30 তারিখ হোক, একদিন তো লকডাউন উঠতে হবে। একদিন তো আমাদের মতো সাধারণ মানুষ, আমাদের ছেলে মেয়েদের, আমাদের পরিবারকে সেই রাস্তায় দাঁড়াতে হবে। এবং সেদিন আমার ভাগ্যটা কি হলো সেটা আমি নির্ধারণ করব না, সেটা নির্ধারণ করবে আমার পাশে যে 2-3 জন আছে তারা, যে তাদের স্টেটাসটা কি। আমরা যদি সেইটুকু আজকে যদি না জানতে পারি, কারণ ভ্যালুয়েবল টাইম, খুব মূল্যবান সময় চলে যাচ্ছে, কারণ লকডাউনের ফোকাস, লকডাউনের এমফাসিস, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, তারা অক্লান্ত পরিশ্রম করে ভালো কাজ করছে, কিন্তু তারা তো গিয়ে আর স্ক্রিনিংটা করতে পারবেন না। সুতরাং অ্যাট বোথ লেভেলস আমাদের পশ্চিমবঙ্গে আনুমানিক 300-350-400 টেস্ট বোধহয় এখনো হয়নি কোনোদিন। তো আমাদের স্টেট লেভেলে, সেন্ট্রাল লেভেলে যদি আমরা র্যাম্প আপ করতে না পারি, আমরা মুখে বলছি আমরা 1 লক্ষ করতে পারি, আমাদের সাজ সরঞ্জাম যদি সত্যিই থেকে থাকে, তাহলে প্রায় 7 দিন ধরে আমরা আটকে আছি 10,000 থেকে 12,000, ম্যাক্সিমাম 13,000 টেস্টের ওপর। এই অঙ্কটা মিলছে না। সুতরাং এইটা আমাদের ভাবাচ্ছে লকডাউন ধরা যাক আরও বাড়লো। যদি লকডাউন বাড়ে, তাহলে সেই সময়ের মধ্যে যেরকম এফেক্টেড লোকেদের সংখ্যাটা বাড়বে,
তার সঙ্গে তালে তাল মিলিয়ে যদি টেস্টেড পেশেন্টদের সংখ্যাটা, টেস্টিংয়ের সংখ্যাটা যদি না বাড়ে, এবং মিডিয়ার কাছে, তোমাদের কাছে আমার অনুরোধ হচ্ছে যে সামওয়্যার ডেইলি নাম্বার অফ টেস্ট ডান ইন ইন্ডিয়া এটাকে একটু ক্যাপচার করি আমরা। সেটাকে যদি আমরা ক্যাপচার না করি না, এটা একটা অদৃশ্যে থেকে যাচ্ছে, এবং এটা অদৃশ্যে থাকার একদম। আপনি যেহেতু বারবার রাজ্যের প্রসঙ্গটা তুলছেন কুণালদা, আমি আবার বলছি যে রাজ্যের পরিসংখ্যানটা কিন্তু খুব স্বস্তিদায়ক নয়। 9.5 কোটি রাজ্যের বাসিন্দা, সেখানে এখনো পর্যন্ত 1889 জনের টেস্ট হয়েছে। অর্থাৎ আমি যদি একেবারে সরল পাটিগণিতের হিসেবে আসি, তাতে রাজ্যের জনসংখ্যার 0.0019% মাত্র এই টেস্ট করা গেছে। বহু রাজ্য আছে এর থেকেও খারাপ পরিসংখ্যান। আমি বলছি সবাই মিলে, কুণালদা যেটা বলছেন যে দুটো পর্যায়, শুধুমাত্র লকডাউন নয়, লকডাউন একটা পদ্ধতিগত দিক, সেটার পুলিশ এবং প্রশাসন সেটাকে প্রয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে, কিন্তু পাশাপাশি যে চিকিৎসা বিজ্ঞানের দিকটা, যে টেস্ট এবং আইডেন্টিফাই করা এবং আইসোলেট করা, সেই অংশটা যদি না হয়, তাহলে দিনের পর দিন শুধুমাত্র সময়সীমা বাড়িয়ে গেলে যে খুব একটা লাভের লাভ হবে তা নয়। আমি দ্রুত একবার আপনাদের দেখাতে চাইবো যে টেস্ট এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে এবং কতটা গুরুত্বপূর্ণ এই পর্যায়ে। দেখুন, বিশেষজ্ঞরা বলছেন করোনা মোকাবিলায় লকডাউন অত্যন্ত জরুরি, কিন্তু তার সঙ্গে তারা এও বলছেন শুধু লকডাউনের মেয়াদ বাড়ালেই হবে না। যতক্ষণ না প্রচুর সংখ্যক টেস্ট করা হবে এবং আক্রান্তদের আইসোলেট করা হবে, ততক্ষণ করোনার ভয় থেকেই যাবে। রাজ্যে এখনো পর্যন্ত 1889 জনের করোনা টেস্ট হয়েছে। বৃহস্পতিবার আইসিএমআর এর তরফে জানানো হয়েছে দেশে এখনো পর্যন্ত করোনা টেস্ট হয়েছে 1,30,000 জনের। কিন্তু 30 কোটির দেশে কি এই সংখ্যক টেস্ট আদৌ যথেষ্ট? টেস্টের নিরিখে দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, নরওয়ে, সুইজারল্যান্ড, আমেরিকা, ব্রিটেনের মতো দেশের চেয়ে বহু পিছিয়ে আছে ভারত। বিশেষজ্ঞরা বলছেন কোনো ধরনের উপসর্গ ছাড়াই যেভাবে দেশের কিছু জায়গায় নানা ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, তা অত্যন্ত চিন্তার। এই প্রেক্ষাপটে র্যাপিড টেস্ট শুরু করে করোনা আক্রান্তদের চিহ্নিত করা না গেলে পরিস্থিতি আগামী দিনে ভয়ঙ্কর হতে পারে। অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ার্স তারা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারা কিন্তু নিজে জানে না তাদের মধ্যে রোগ রয়েছে, কিন্তু তারা ছড়িয়ে যাচ্ছে। তো আমরা যদি যতক্ষণ না পর্যন্ত এই টেস্টিংটা বাড়াতে পারি, ততক্ষণ কিন্তু এই অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ারদের ধরতে পারবো না। তারাই কিন্তু না ধরতে পারলে রোগটা ছড়াবে। ঠিক, সেটার জন্যই কিন্তু বিপুল হারে টেস্টিংটা খুব দরকার। এস্টাবলিশড সাকসেস মডেল কি আছে? সাউথ কোরিয়ান মডেল, অর্থাৎ টেস্ট অ্যান্ড টেস্ট, ট্রেস অ্যান্ড টেস্ট। মানে বারে বারেই একটা কথা বলছি, যতটা সম্ভব টেস্ট করো, যার ভিত্তিতে আমরা স্লোলি লকডাউন থেকে বেরোতে পারবো। আমরা এক্সটেন্সিভ টেস্টিং এর মাধ্যমে যদি হাই ব্লিপ জোনগুলোকে আইসোলেট করে ফেলতে পারি, তাহলে আমি জানি আগামী 2 মাস কি 3 মাস এই হাই রিস্ক জোনগুলোকে আমরা কমপ্লিট লকডাউনে রাখতে পারবো, বাকি জায়গায় আস্তে আস্তে বেরোতে পারবো। এই মেথডের বাইরে আর কোনো রাস্তা নেই। এখনো পর্যন্ত ভারতে করোনা সংক্রমণ পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। ভারতে শূন্য থেকে করোনা আক্রান্তের সংখ্যা 1000-এ পৌঁছতে সময় লেগেছিল 61 দিন, কিন্তু 1001 থেকে 2000 হতে সময় লাগে মাত্র 5 দিন। 2001 থেকে করোনা আক্রান্তের সংখ্যা 3000-এ পৌঁছতে সময় লাগে মাত্র 3 দিন। 3001 থেকে 4000-এ পৌঁছয় ফের 3 দিনের মধ্যে। আর করোনা আক্রান্তের সংখ্যা 5000-এ পৌঁছতেও সময় লেগেছে সেই মাত্র 3 দিন। শুধুমাত্র প্রচুর সংখ্যক টেস্ট করে কিভাবে করোনাকে রোখা যায় তার উদাহরণ ইতিমধ্যেই দিয়েছে দক্ষিণ কোরিয়া, এমনকি চীন ঘেঁষা আমাদের মতোই উন্নয়নশীল দেশ ভিয়েতনামও। চীনে যখন লকডাউন ঘোষণা করা হয়নি, তখন থেকে বাড়তি সতর্কতা গ্রহণ করে ভিয়েতনাম। সরকারি নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল জায়গা বন্ধ করে দেওয়ার পাশাপাশি সন্দেহজনক সবাইকে খুঁজে খুঁজে পরীক্ষা করা শুরু হয়। পরীক্ষার জন্য ভিয়েতনাম কম খরচের কিটও বানিয়ে ফেলে। এর পাশাপাশি করোনা আক্রান্ত দেশ থেকে যতজন ভিয়েতনামে নেমেছেন, তাদের সবার ওপরে নজরদারি চালানোর পাশাপাশি তাদের সংস্পর্শে যারা আসেন তাদের ওপরেও নজরদারি চালানো হয়, কোয়ারেন্টাইন করে রাখা হয়। নজরদারি এড়িয়ে কেউ বেরিয়ে যেতে পারেননি। ফলস্বরূপ ভিয়েতনামে এখনো পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা মাত্র 251, মৃত 0। সংক্রমণ রুখতে লকডাউনের পাশাপাশি যত বেশি সম্ভব পরীক্ষা করার উপর জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। দেশের করোনা হটস্পটগুলিকে চিহ্নিত করে র্যাপিড অ্যান্টিবডি টেস্ট বা রক্ত পরীক্ষার পরামর্শ দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR। বিশেষজ্ঞরা বলছেন, এতদিন ভারতে শুধুমাত্র রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারের চেইন রিঅ্যাকশন
বা RT-PCR পদ্ধতিতে করোনা পরীক্ষা হচ্ছিল। এক্ষেত্রে পরীক্ষার জন্য নমুনা হিসেবে নেওয়া হয় লালারস। নমুনা সংগ্রহ করার পর তার থেকে ফল জানার জন্য 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। অন্যদিকে র্যাপিড অ্যান্টিবডি টেস্ট বা রক্ত পরীক্ষার ক্ষেত্রে 10 থেকে 30 মিনিটের মধ্যে করোনা পরীক্ষার ফলাফল জানা যায়। পেশেন্ট আমার কাছে এলো সিমটমস নিয়ে, এবার তখন আমি তার কন্ট্যাক্ট হিস্ট্রিটা আমি ট্রেস করলাম, কবে সে ইনফেক্টেড হয়েছে। তারপরে আমি দেখলাম যে 5 থেকে 7 দিন হয়ে গেছে। আমি একটা র্যাপিড কিট করলাম, করে আমি দেখলাম নেগেটিভ এলো। তাহলে কিন্তু সেটা নেগেটিভই আমি ধরতে পারি। যদি এটা পজিটিভ আসে তাহলে কিন্তু আমার ক্লিনিক্যাল সাসপিশন যদি কোভিডের থাকে, আমি এটাকে পজিটিভ ধরে কোভিডের চিকিৎসা শুরু করে দিতে পারি, যদি কোনো ডেফিনেটিভ চিকিৎসা সেখানে লাগে, যদি পেশেন্ট খুব সিভিয়ার থাকে। র্যাপিড টেস্টের মধ্যে থেকে আমরা ক্লাস্টারে চেক করতে পারবো যে কাদের মধ্যে ইনফেকশনটা আদৌ আছে কি নেই, এবং তাদেরকে ইমিডিয়েট আইসোলেশন করা যাবে। এটার আরেকটা অ্যাডভান্টেজ হলো আমি অনেক সময় পেয়ে যাচ্ছি, তার কারণ অনেকে হয়তো ক্লাস্টারের মধ্যে কন্ট্যাক্টস আছে, তারা হয়তো সিমটম ফ্রি, কিন্তু তাদেরকে আমি টেস্ট করছি এবং ইমিডিয়েটলি আমি আইসোলেশন করছি। এই র্যাপিড অ্যান্টিবডি টেস্ট বা রক্ত পরীক্ষার ক্ষেত্রে ICMR এর সুপারিশের পর দেশ জুড়ে র্যাপিড অ্যান্টিবডি টেস্ট বা রক্ত পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে মহারাষ্ট্র সরকার তা চালু করেছে। এই পরীক্ষায় সম্মতি দিয়েছে কেরলও, কিন্তু এ রাজ্যে এখনো এই পরীক্ষা চালু হয়নি। চিকিৎসক সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস অফ ওয়েস্ট বেঙ্গল একটি বিবৃতি দিয়ে দাবি করেছে ব্যাপক পরিসরে জনগণের মধ্যে করোনা পরীক্ষা শুরু করা হোক। তাতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও সংক্রমণের চরিত্র বুঝে তা আটকাতে যাতে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়, এবং এর জন্য চাই শুধু পরীক্ষা, পরীক্ষা আর পরীক্ষা। জিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। ডক্টর বন্দ্যোপাধ্যায়, একটু যদি আমাদের একটা রেখাচিত্রের মাধ্যমে দেখিয়ে দেন যে এখন বিশেষজ্ঞরা যেটা বলছেন সেটা হচ্ছে একটা প্লাটোর চেহারা নিয়েছে, এবং এটাকে কোনোভাবে এই জায়গায় আটকে রাখা বা তার থেকে নামানো হচ্ছে আলটিমেট এম। আপনি দয়া করে এই মুহূর্তে সংক্রমণের রেখাচিত্রটা যদি একটু আমাদের দেখাতে পারেন প্লিজ। প্রশ্নটা হলো, আমরা লকডাউনে কি কি করতে হবে সেটা তো আমরা বুঝলাম, কিন্তু লকডাউনটা কতদিন? বাড়িতে বসে সকলেই সেটা চিন্তা করছে আমরা কতদিন অবধি লকডাউনটা করব। তা আমরা এখন অবধি যা আমাদের হিসেব নিকেশ সেটা হচ্ছে আমাদের 15ই এপ্রিল যদি আমরা লকডাউনটা ধরলাম, তুলে নিলাম লকডাউনটা। তা 15ই এপ্রিল যদি লকডাউনটা তুলে নিই, তাহলে এখন আমাদের গ্রাফটা যে জায়গায় আছে এখান থেকে একটুখানি নামবে, নেমে 1 মে থেকে আমরা একদম সাই করে উপরে উঠে যাব, এবং সেটাকে আর ধরা যাবে না। সুতরাং এই অপশান চলবে না। সেকেন্ড অপশান যেটা হতে পারে, আমরা এই লকডাউনটাকে তুললামই না তুলে এটাকে বাড়িয়ে 30শে জুন অবধি আমরা এই লকডাউনটাকে একদম টানা কমপ্লিট লকডাউন করলাম। তাহলে দেখা যাচ্ছে এই গ্রাফটা আমার নেমে যাচ্ছে এবং বেসলাইনে টাচ করে যাচ্ছে 1 জুলাই। তার মানে আমি যদি 30শে জুন অবধি কমপ্লিট লকডাউন করি, আমি 1 জুলাই থেকে আমরা হাসি খুশিভাবে বাইরে নেমে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এবারে অন্য অপশান যদি এরকম হয়, 15ই এপ্রিল আমরা লকডাউন তুলে একটা পার্শিয়াল লকডাউন করলাম মে আর জুন মাস, জুনের শেষ অবধি আমরা একটা পার্শিয়াল লকডাউন করলাম, সেটাও একটা অপশান তো হতে পারে। সেক্ষেত্রে সম্ভাব্য গ্রাফটা কি হতে পারে? দেখা যাচ্ছে 1 জুন আর 1 জুলাইয়ের মাঝে একটা শার্প রাইজ হবে, এবং যেটা আনম্যানেজেবল রাইজ হবে। সুতরাং এই অপশানটাও তোমার চলবে না। আরেকটা অপশান হচ্ছে যে আমরা যদি এই 2 মাস না করে এটা 4 মাস পার্শিয়াল লকডাউন করলাম, অর্থাৎ 15ই এপ্রিল আমাদের উঠে গেল, আমি 2 মাস না করে বলা হলো যে ঠিক আছে ভাই, আমি পার্শিয়াল লকডাউনটা 4 মাস করে দিলাম। তা 4 মাস করলে দেখা যাচ্ছে আমরা কার্ভটা বেশ খানিকটা নামলো, নেমে 1 ডিসেম্বর থেকে একদম ভার্টিক্যাল রাইজ হয়ে যাবে একেবারে, মানে তখন আর কোনো এক্সপোনেনশিয়াল না, একদম ভার্টিক্যাল রাইজ হয়ে যাবে, তখন একদম সোজা খাড়া উপরের দিকে উঠে যাবে। খুব ডেঞ্জারাস। সুতরাং এইটাও চলবে না। আর লাস্ট অপশন যেটা হতে পারে যে আমরা 14ই এপ্রিল বা 15ই এপ্রিল আমার লকডাউন উঠে গেল, তারপরে আমরা অগাস্ট মাসের শেষ অবধি, অর্থাৎ মে জুন জুলাই আগস্ট 4 মাস আমরা একটা পার্শিয়াল লকডাউন করলাম, করে 1 মাস আবার একটা লকডাউন করলাম সেপ্টেম্বরটা, তারপরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাস আবার পার্শিয়াল লকডাউন, অর্থাৎ সারা বছর আমি লকডাউন আর পার্শিয়াল লকডাউনের মধ্যে ঘোরাঘুরি করছি। তো সেটাতে কিন্তু আমরা বেসলাইনে টাচ করছি, দেখা যাচ্ছে 1 অক্টোবর থেকে বেসলাইনের কাছাকাছি আমরা ঘোরাঘুরি করব।
সুতরাং এটাকে আমি একটা রাইট দিলাম। সুতরাং বেস্ট অপশন যদি বলো তাহলে সেকেন্ড অপশন, যে অপশনে আমি লকডাউনটাকে বাড়িয়ে জুন মাসের শেষ অবধি নিয়ে গেলাম, অর্থাৎ এপ্রিলে আর আমি তুললাম না, একেবারে টানা জুন মাসের শেষ অবধি 30th জুন অবধি আমি যদি টেনে দিই, তাহলে দেখছি 1 জুলাইয়ে আমরা একদম বেসলাইনে টাচ করে যাচ্ছি। এইটাই আমাদের কাছে চিকিৎসা বিজ্ঞানে এটা ম্যাথামেটিক্যাল যতগুলো মডেল আছে সেই মডেলের মধ্যে সবচেয়ে সম্ভাব্য এই বিষয়টা। এখন এর মধ্যে সুমন কতগুলো ফ্যালাসি আছে। ফ্যালাসিটা হচ্ছে, আমরা টেস্ট যদি দেখো মার্চ মাসের 15-20 তারিখ নাগাদ, তখন সারা ভারতবর্ষে টেস্ট হচ্ছিল 12 প্রতি মিলিয়নে, অর্থাৎ 10 লাখে। তারপরে তুমি যদি 30 তারিখ নাগাদ যদি দেখো মার্চ মাসের, তাহলে আমাদের টেস্ট হচ্ছিল 32 প্রতি মিলিয়নে, অর্থাৎ 10 লাখে। 32টা টেস্ট প্রতি 10 লাখে হচ্ছিল। আমার কালকের রাত্রি 12টা অবধি যে পরিসংখ্যান, তাতে দেখা যাচ্ছে 70টা টেস্ট করছি আমরা প্রতি 10 লক্ষ লোকে। তাহলে আমরা এই যে 70টা টেস্ট করছি প্রতি 10 লাখ লোকে, আমি যে অঙ্কটা করছি, আমি তো অঙ্কটা করছি বা যে বিজ্ঞানীরা, এখন আমরা 102 জন মানুষের টেস্ট করছি 10 লক্ষ লোকে, এই পরিসংখ্যান ধরেই এগোই। বেশ, আমরা যদি 102ও আমরা যদি ধরি, তাহলে তুমি 133 কোটি দেশের যে একটা রেখাচিত্র তুমি পাবে, সেই রেখাচিত্রটা কিন্তু সুস্পষ্ট হবে না। কারণ আমার অনেকটা অংশই যার অ্যাকচুয়াল টেস্ট করা দরকার, সেই অংশটার আমার টেস্ট হলো না, একটা কমিউনিটি টেস্ট হলো না। অনেক জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যেখানে যারা কোয়ারেন্টাইনে আছে তাকে শুধু কোয়ারেন্টাইন করেই রাখা হলো, তার কোয়ারেন্টাইনের মধ্যে টেস্ট হলো না। এবারে টেস্ট যদি না হয়, তাহলে এই অঙ্কের অনেক জায়গাতে ফ্যালাসি ঢুকে গেল। সেই ফ্যালাসিটাকে যদি আমরা কনসিডার করি, এখানে কোনো জায়গায় 10-15 দিন এদিক ওদিক হতে পারে, কিন্তু তার বেশি হওয়ার কোনো জায়গা খুব একটা নেই। কিন্তু আবারও আমি একটা কথা বলছি, এটা বিজ্ঞান, যেখানে একটা রেখাচিত্র করে সম্ভাব্য দিনক্ষণ ঠিক করে, বাকিটা প্রশাসন, ইকোনমিস্ট সকলে মিলে ঠিক করবে যে আর্থিক ক্ষতি, আর্থিক কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। এটা একটা আমাদের ম্যাথামেটিক্যাল মডেল, যেটা দিয়ে আমি প্রজেকশন দিলাম। অনেক অনেক ধন্যবাদ ডক্টর ব্যানার্জি। কালেকটিভ কল, কোনো সন্দেহ নেই। এবং ডক্টর বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা হচ্ছে যে জুন নিরাপদ, যদি একেবারে অঙ্কের বিচারে সমস্ত ফ্যালাসিকে আমরা আপাতত একটু দূরে সরিয়ে রেখে বিচার করি, তাহলে অঙ্কের বিচারে জুন মাস অবধি এই লকডাউন এবং পার্শিয়াল লকডাউনের কম্বিনেশন চালাতে হবে। মারাত্মক, আবার বলছি, সেই প্রশ্নটা জীবন বনাম জীবিকার। এবং খানিকক্ষণ আগে কুণালদা বলছিলেন যে লকডাউন শাস্তি নয়, কিন্তু বহু মানুষ আছেন, আমাদের চারপাশেই আছেন এবং খুঁজে পেতে হবে না, এখন চতুর্দিকে আছেন, যে মানুষগুলোর কাছে লকডাউনটা কার্যত শাস্তি। আমি বিভিন্ন সেক্টর ধরে খুব দ্রুত আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমে দেখাবো, শুধু যদি আমি পরিবহন শিল্প ধরি, সেটা বাস, অটো থেকে বিমান সংস্থা, পরিবহন শিল্পের ওপর কত বড় ধাক্কা, বা অন্য ভাষায় বললে, একটু কর্কশ রূঢ় ভাষায় বললে, কতজনের ওপর মারাত্মক শাস্তি। দেখুন, সেন্টার ফর মনিটরিং ইকোনমি বা সিএমআইই রিপোর্টে দাবি, মার্চ মাসে করোনা সংক্রমণ ছড়ানোর পর ভারতে বেকারত্বের হার ছিল 8.7%, যা গত 43 মাসে সর্বোচ্চ। এপ্রিলের গোড়ায় বেকারত্বের হার 1 লাফে বেড়ে হয়েছে 23.4%। লকডাউনের জেরে কাজ নেই, হাতে টাকা নেই, অনিশ্চিত ভবিষ্যৎ। লকডাউনের জেরে ভারতের অসামরিক বিমান পরিবহন ক্ষেত্র সব থেকে বেশি ধাক্কা খেয়েছে। এয়ার ডেকানের মতো সংস্থা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে তাদের আর আকাশে ওড়ার ক্ষমতা নেই, কর্মীরা উইদাউট পেতে। মার্চ মাসেই বহু সংস্থা কর্মীদের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে। করোনা আবহে মারাত্মক প্রভাব পড়েছে অসামরিক বিমান পরিবহন শিল্পে। সেন্টার ফর এশিয়া প্যাসিফিক এভিয়েশনের আশঙ্কা, এই অবস্থা বজায় থাকলে এপ্রিল জুনে ক্ষতির অঙ্ক পৌঁছতে পারে প্রায় 4,500 কোটি টাকায়। অচলাবস্থা বজায় থাকলে অন্ততপক্ষে 150টি বিমান বসে যেতে পারে, ফলে আশঙ্কা প্রচুর চাকরি যাওয়ার। গভর্নমেন্টেরও দেখা উচিত যে আমাদের পার্সোনাল ইকোনমিটাও যাতে এতটাও এফেক্ট না করে যে আমরা ডিমোটিভেটেড হয়ে যাই। আজকে যদি কন্টিনিউয়াস এই লকডাউনের জন্য এয়ারক্রাফট গ্রাউন্ডেড হয়ে থাকে, সেখানে কোনো কোম্পানি আর্ন করা সম্ভব নয়। আমরা ইন জেনারেল যারা কাজ করি, আমরা মিডিওকার ফ্যামিলি হোক বা হায়ার হোক, একটা আমরা কিন্তু স্ট্রাকচার মেনটেন করে চলি। এই টাকাটা আমার এর জন্য যাবে, এটা ইএমআই এর জন্য যাবে, এগুলো আমরা সব প্ল্যান করে চলি। তো সেখানে যদি কোনো 1 মাস ডিস্টার্ব হয়ে যায়, ইট উইল কন্টিনিউ। এয়ারপোর্টে যে এয়ারলাইন্সগুলো চলে, তারা যে আউটসোর্সিং জবটা করে, সেই টোটাল যে র্যাম্প এরিয়া,
আপনার প্যাসেঞ্জার এরিয়া সব মিলিয়ে যে কাজটা সেটা আমরা করি। এয়ারলাইন্সগুলো টাকা দিতে পারেনি, আলটিমেটলি ছেলেরা এখনো মার্চ মাসের স্যালারি পায়নি, এপ্রিল মাসের স্যালারি কি হবে আমরা জানি না। আকাশ থেকে মাটি, পাইলট থেকে বাস অটো চালক, রুজি রুটির চিন্তা সর্বত্র। গাড়ি না চললে আমরা নিজেরা বা খাবো কি করে, আমাদের তো ফ্যামিলি রয়েছে। ঘুমটুমু বন্ধ হয়ে গেছে, রাত জেগেই থাকতে হয়, মানে টেনশনে কি হবে না হবে পরের দিনকে, কি খাবো। এই এলাকায় প্রায় 5,000-এর উপরে গাড়ি চলে, কারোর 300 হয় আর 400-500 হয়, টোটাল এই রোজগার বন্ধ এখন। সরকার মানে ঘরে বসে কাতা ছাড়া কোনো উপায় নেই। কবে যাবে করোনা, কবে উঠবে লকডাউন, তারপর জীবন কি ছন্দে ফিরবে, নাকি এক আতঙ্ক থেকে আরো বড় আতঙ্ক গ্রাস করবে? কেউ বলছেন প্রাণ থাকলে চাকরি থাকবে, আবার কারো আশঙ্কা প্রাণ থেকেও যদি চাকরি যায় তাহলেও তো মাথায় আকাশ ভেঙে পড়বে। চারদিকে শুধুই ভয়। ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IamSuman দে। দ্রুত মন্তব্য পাঠান। ইতিমধ্যেই শুধু গতকাল থেকে মন্তব্য এসছে 32,451। আমি চেষ্টা করব তার ভেতর কয়েকটাকে বেছে দ্রুত আপনাদের সামনে পড়ে দিতে। মন্তব্য পাঠান। আমি 3জন রাজনীতিবিদ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, বিজেপির প্রণয় রায়, রাহুল চক্রবর্তী এবং সন্ময় বন্দ্যোপাধ্যায়। আমি প্রথমে প্রণয়দার কাছে আসবো। প্রণয়দা, এক হচ্ছে এটা মারাত্মক হিসেব দিয়ে আসি, সেটা হচ্ছে রাষ্ট্রপুঞ্জের ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তারা বলছে যে ভারতে 40 কোটি মানুষ এই করোনার পরে উদ্ভূত পরিস্থিতিতে দারিদ্র্য সীমার নিচে নেমে যাবে। মানে ভারতের জনসংখ্যার প্রায় 30% মানুষ। আমি বলছি এই হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট এই পরিসংখ্যান। এই লকডাউনটা যেমন জরুরি, তেমন এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখাটা ভীষণ ভীষণ জরুরি। আমি বলছি আপনাদের একটা চমৎকার উদ্যোগ, বহুবার এর আগে স্টুডিওতে আমরা প্রশংসা করেছি, সেটা হচ্ছে জনধন যোজনা। সেই জনধন যোজনা একটা দাবি উঠছে যে সরাসরি কেন গরিব মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেয়া যাবে না। অভিজিৎ বিনায়ক, আপনি দেখে থাকবেন, গতকাল একেবারে স্পষ্ট নিদান দিয়েছেন যে দরকার হলে টাকা ছাপতে হবে। এই দুঃসময় মুদ্রাস্ফীতির কথা, টাকার দাম পড়ে যাবে সেই কথা, কিংবা রেভিনিউ ডেফিসিটের কথা এই মুহূর্তে ভাবলে চলবে না। আগে মানুষকে বাঁচাতে হবে। মানুষ মরে গেলে আর অর্থনীতি, দেশের অর্থনীতি নিয়ে কি হবে? তো সরকার কোনো নতুন চিন্তা ভাবনা করছে? প্রথম তো হচ্ছে সুমনদা, অলরেডি জনধন যোজনায় টাকা ঢুকতে শুরু করেছে, তার লাইন পড়ছে, আপনারাই দেখিয়েছেন। এবং সবচেয়ে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে যখন এই জনধন যোজনা প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, আপনি জানেন যে এই পশ্চিমবঙ্গে অনেক জায়গাতে যাদের জনধন যোজনা করার দরকার আছে করতে দেওয়া হয়নি। অনেক বামপন্থীরা বলেছিল মানুষের রোজগারই নেই, তো জনধন যোজনা অ্যাকাউন্ট খুলে কি হবে। আজকে আমরা বুঝতে পারছি নরেন্দ্র মোদীর কতটা দূরদর্শিতা ছিল যে জনধন যোজনার দরকার আছে। ঠিক একইভাবে উজ্জ্বলা গ্যাস যোজনা যখন গরিব মানুষকে দেওয়া হয়েছিল, এখানে পশ্চিমবঙ্গে অনেক জায়গায় বিরোধিতা হয়েছে যে মোদির গ্যাস নিয়ে কি হবে, সিলিন্ডারের কেনার দাম কোথায়। আজকে যখন ওই মানুষগুলো উজ্জ্বলা গ্যাস যোজনায় সিলিন্ডার বিনা পয়সায় পাচ্ছে, সেখানে আমরা প্রয়োজনীয়তা মনে করছি। একটার পর একটা যোজনা ধরে ধরে তার প্রশংসা করতে পারেন, কিন্তু করোনার পর যখন অর্থনীতি সব থেকে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে, তখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিজে বসে সাংবাদিক সম্মেলনে যেটা করছেন, আমি জানি না বিরোধীরা সেটা নিয়ে মুখ খুলেছেন কিনা, কিন্তু তথ্যের হিসেবে সে তো মারাত্মক। আমি আপনাকে তথ্যটা দিচ্ছি, সেটা হচ্ছে প্রায় 8.5 কোটি কৃষকের অ্যাকাউন্টে 2,000 টাকা ঢুকবে। এটা কোন সময় বলা হলো, কোন প্রকল্পের ভেতরে? না, 1,70,000 কোটি টাকা যে প্রকল্প, আপনার মনে থাকবে আমি বলেছিলাম যে টাকার অঙ্কটা নেহাত ফেলনা নয়, নেহাত ছোট নয়। নির্মলা সীতারামন প্রেস কনফারেন্স করে দুপুর 12টা বা 11:15 নাগাদ প্রেস কনফারেন্স শুরু হয়েছিল। আমি বলছি এটা কোনো অতিরিক্ত টাকা নয় প্রণয়দা। কি মারাত্মক ফ্যালাসিও বলবো না, মানে বিরোধীরা বলতে পারেন তঞ্চকতা। কেন এই কথক শব্দটা ব্যবহার করলাম, সেটা হচ্ছে 2019 সালের লোকসভা নির্বাচনে আপনার মনে থাকবে যে সরকার নির্বাচনের দিন ঘোষণার আগে একটা প্রকল্প ঘোষণা করলো। কি প্রকল্প ছিল? যে প্রত্যেক 4 মাস, আবার বলছি এই প্রকল্প কিন্তু প্রশংসনীয়, কিন্তু এটাকে করোনার সঙ্গে রিলেট করে করোনার বিশেষ প্যাকেজের অন্তর্গত করে দেখাটা আমার মনে হয় অত্যন্ত, যদি হয়ে থাকে, অত্যন্ত অনৈতিক কাজ হয়েছে। কেন বলছি? 2019 সালের লোকসভা নির্বাচনের আগে আপনারা বললেন যে প্রত্যেক 4 মাস অন্তর 2,000 টাকা আমি দরিদ্র কৃষককে দেব, তাতে বছরে 6,000 টাকা হলো। কি কি কিস্তিতে এলো? 2019-এ নির্বাচনের আগে এপ্রিল মাসে প্রথম কিস্তি এলো। সমস্ত বিরোধীরা, সন্ময়দা আছেন মনে থাকবে, একযোগে প্রতিবাদ করলো যে এ তো একেবারে ভর্তুকি দিয়ে ভোট কেনা।
প্রথম কিস্তি এসেছিল, আমি টাইম ফ্রেমটা খুব মন দিয়ে লক্ষ্য করবেন, প্রথম কিস্তি এসেছিল 2019-এর এপ্রিল মাসে, দ্বিতীয় কিস্তি এলো ডিসেম্বর মাসে 2019-এর, এবং তৃতীয় কিস্তি যেহেতু 4 মাস অন্তর আসার কথা ছিল এপ্রিলে। তো এটা তো স্বাভাবিকভাবে আপনাদের প্রতিশ্রুতি দেয়া জনমুখী প্রকল্পের টাকা হিসেবে আসার কথা ছিল। এর সঙ্গে করোনার কি সম্পর্ক? আপনি 1.5 বছরের পুরনো একটা প্রজেক্টকে, একটা প্রকল্পকে প্রণয় দা সেটা 1,70,000 কোটি টাকার হিসেবের মধ্যে ধরে দিলেন, সেই প্রেস কনফারেন্সে অ্যানাউন্স করে দিলেন। আমার মনে হয় আপনার মানে বলা উচিত এটা কি করে হতে পারে প্রণয় রায়। না সুমনদা, প্রথম কথা হচ্ছে যে আপনি হয়তো এটাও জানেন যে জনধন যোজনার জন্য যে টাকাগুলো ঢুকেছে এটা কোনো প্রজেক্টেড ছিল না, যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটা প্রজেক্টেড ছিল না। সেকেন্ড হচ্ছে যে বাকি যে টাকাটা কৃষক যোজনার যে টাকাটা সেটা এককালীন দেওয়া হচ্ছে, এটাও এই করোনা সংক্রান্ত। সুমনদা, একটা কথা ভাবতে হবে যে অর্থনীতির অবস্থা কি আছে এবং অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে। নয় প্রণয় দা, এ তো আপনাদের প্রতিশ্রুতি দেওয়া প্রজেক্ট, যার 2টো কিস্তি অলরেডি পেয়েছেন। আমি বলছি পাওয়ার জন্য প্রশংসা পেতে পারেন, কিন্তু সেটা কি করে করোনার প্যাকেজের মধ্যে ঢুকে যেতে পারে? প্যাকেজের মধ্যে ঢুকতে পারে না, কিন্তু ঘটনাটা মনে রাখতে হবে যে এই লকডাউনের ফলে গভর্নমেন্টের রেভিনিউ কালেকশনও তো কমছে। আপনাকে দুটো, যখন আমরা প্রজেক্টেড করেছিলাম তো গভর্নমেন্টের ইনকাম কি হবে সেটা যেমন প্রজেক্ট করেছিলাম, তার সাথে আমরা কি খরচ করব সেটা প্রজেক্ট করেছিলাম। কিন্তু লকডাউনের ফলে গভর্নমেন্টের রেভিনিউ যখন কমছে এই অবস্থায়, তারপরেও দাঁড়িয়ে যখন এটা দেখছে, সেইখানেই হচ্ছে এই গভর্নমেন্টের ডিসিশন। কিন্তু সুমনদা, এই বলে এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, বরঞ্চ আমাদের আলোচনা করার মনে হয় দরকার আছে যে রাজনৈতিক কারণে কেন পশ্চিমবঙ্গের গরিব মানুষ যাদের পাওয়ার কথা তারা পাবে না বা পাচ্ছে না। সুমনদা, আমি দায়িত্ব নিয়ে বলছি, মুখ্যমন্ত্রী এখনো কি করে নাকে রুমাল বাঁধতে হবে এই শিক্ষা দিচ্ছেন। দরকার নেই, মুখ্যমন্ত্রী খালি একটা জিনিস এনশিওর করুন যে কেন্দ্র যে 1,70,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে তার জন্য যারা বেনিফিশিয়ারি, যারা গরিব মানুষ, তারা যাতে সেই বেনিফিটটা পায়। উত্তরবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রীকে ভোট দেয়নি বলে উত্তরবঙ্গের মানুষ যাতে বঞ্চিত না হয়। আজকে আপনারা জানেন, আপনারা দেখিয়েছেন যে পশ্চিমবঙ্গে বিপিএল এপিএল কিভাবে হয়েছে, যার দোতলা বাড়ি আছে তার কাছে বিপিএল কার্ড আছে। মারাত্মক অভিযোগ যে কেন্দ্রীয় প্রকল্প এবং সেই কেন্দ্রীয় প্রকল্পের সুফল পাচ্ছেন না মানুষ রাজনৈতিক বিরোধিতার কারণে। রাহুল চক্রবর্তী, ভারত পশ্চিমবঙ্গে হতে দিলেন না আজকে, যেটা খুব জরুরি ছিল। যে আমি প্রণয় একটু বলি, দয়া করে বলি প্রণয়, তুমি তো বললে এতক্ষণ। প্রথম কথা হচ্ছে আমার এই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারলো না যখন দেশব্যাপী মানুষ একটা ভয়ঙ্কর সংক্রমণের ভয়ে ভীত মানুষ বাঁচার রাস্তা খুঁজছে, সেখানে দাঁড়িয়ে এখনো এরা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কোনো কথা বলতে পারলো না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় দাঁড়িয়ে একদম লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সামনে থেকে দাঁড়িয়ে লড়ছে এবং সেখানে দাঁড়িয়ে বারবার আর্থিক প্যাকেজ বা আর্থিক অনুদানের কথা ঘোষণা করেছে। তুমি একদম যথার্থ বললে, যেটা 1,70,000 কোটি টাকার প্রকল্প সেটা আগের একটা প্রকল্পের পুরোর সাথে মিশিয়ে দিয়ে সেটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া 36,000 কোটি টাকার কথা বারবার বলেছেন। গতদিনও সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে সরাসরি সেই টাকার কথা বলেছেন। কেন্দ্রীয় প্রকল্পের অনুদানগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে উন্নয়ন হবে কোত্থেকে? আজকে রাজ্য যে কথা প্রণয় বললো যে আজকে কোন রকম রেভিনিউ নেই রাষ্ট্রের কাছে, যদি তাই না থাকে রাজ্যগুলো চলছে কি করে? রাজ্যের যে বেহাল আর্থিক অবস্থা, তার মধ্যে করোনার অবস্থা, এর জন্য সম্পূর্ণ কেন্দ্রের আর্থিক ভ্রান্ত নীতি দায়ী। আজকে একটা করে এই অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে। রাহুল, আমি আরেকটু আমি তো উত্তর পেয়ে গেছি, আরেকটু রিমাইন্ড করি বিষয়টা। দুজন বিশেষজ্ঞ ডাক্তারবাবু আমাদের সঙ্গে ছিলেন, তারা প্রত্যেকে দুজনেই যেটা জোর দিচ্ছেন সেটা হচ্ছে হুয়ের সেই পুরনো ফর্মুলা দর্শকদের এতদিনে মুখস্থ হয়ে গেছে, টেস্ট। তাতে 9.5 কোটির মধ্যে এই পশ্চিমবঙ্গ রাজ্যে 1,889 জনের টেস্ট হয়েছে। আমি আবার বলছি 9.5 কোটির মধ্যে একেবারে সহজ পাটিগণিতের হিসেবে জনসংখ্যার 0.0019%। আমি বলছি টেস্টের সংখ্যা, কিন্তু রাহুল এটা কোনো রাজনীতি কংগ্রেস বিজেপি তৃণমূলের ব্যাপার নয়, এটা আমাদের সবার বাঁচার জন্য, বিজ্ঞানের জন্য টেস্টের সংখ্যা বাড়াতে হবে। আমি এটা বলছি না যে অন্য রাজ্যগুলো 3 গুণ বা 4 গুণ টেস্ট করে বসে আছে, কিন্তু আমি বলছি প্রত্যেককে ইনক্লুডিং পশ্চিমবঙ্গ টেস্টের সংখ্যা বাড়াতে হবে, নয়তো মারাত্মক বিপদ অপেক্ষা করছে। রাহুল, আমার কথা নয়, আমি বুঝি না, বিশেষজ্ঞরা বলছেন।
সুমন, আমি তা বলছি না, তোমার কথা একদম যথার্থ, ঠিক কথা, কিন্তু বারবার কেন্দ্রের কাছে আমরা কিট চেয়ে পাঠাচ্ছি, বারবার মাস্ক চেয়ে পাঠাচ্ছি, 9 লক্ষর জায়গায় 9,000 আসছে। সুতরাং বারবার কেন্দ্রের এই যে মানে বিমাতৃসুলভ আচরণ, যার জন্য কোন রকম পরীক্ষা করার ভয়ঙ্কর অসুবিধা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সাহায্য চাইছেন, বারবার অনুরোধ করছেন, এখনো সাহায্য অপ্রতুল। আজকে প্রণয় যদি বানিয়ে বানিয়ে গল্পের গজু গাছে চলা, তাহলে তো হবে না। আজকে রাজ্য সরকার বারবার বলছেন, তা সত্ত্বেও রাজ্যের সীমিত ক্ষমতার মধ্যে রাজ্য তাই করে যাচ্ছে। রাজ্যের বকেয়া টাকা চাইছে, সেটাও রাজ্য পাচ্ছে না। 36,000 কোটি টাকা বকেয়া, তাও দেওয়া হচ্ছে না। সুতরাং আজকে রাজ্যবাসীর উপর এই আমি দ্রুত একবার অর্থনীতির কথা উঠলো, আমি সন্ময়দার কাছে যাওয়ার আগে দ্রুত একবার দেখে নেব যে আমি বলেছিলাম যে একটার পর একটা সেক্টর ধরে এই মুহূর্তে তারা কোথায় দাঁড়িয়ে আছে। আমি এবার দেখাবো আইটি সেক্টর এবং নির্মাণ শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ঠিক কোথায় দাঁড়িয়ে, বিভিন্ন স্তরের শ্রমিক ঠিকাদার কোথায় দাঁড়িয়ে এই মুহূর্তে লকডাউন পরবর্তী সময়, লকডাউনের মধ্যের সময়টা। এ যেন জীবন বনাম জীবিকার লড়াই। বাইরে করোনার ভয়, আর ঘরে বসে থেকে কাজ না করতে পারলে খাবার জুটবে কি করে? করোনা মহামারীর গ্রাসের দোটানায় ভারতের কোটি কোটি মানুষ। আন্তর্জাতিক শ্রম সংস্থার রিপোর্টে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, অর্থনীতিতে করোনার ধাক্কার জেরে ভারতের প্রায় 40 কোটি কর্মী দারিদ্র্যের অতলে তলিয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে লকডাউনের জেরে এভাবে ঘরে বসে থাকলে চাকরি বাঁচবে কি করে, তা নিয়েই চিন্তায় কোটি কোটি ভারতীয়। ইউরোপিয়ান কান্ট্রি আর ইউএসএ যেরকমভাবে লকডাউন চলছে, নতুন রিসোর্স অ্যালোকেট করা যাচ্ছে না। এক্সিস্টিং যে রিসোর্সগুলো ছিল তাদেরকে কমিয়ে আনতে হচ্ছে। কমিয়ে আনার ফলে আমাদের নাম্বার অফ এমপ্লয়িজ হয়তো প্রত্যেকটা প্রজেক্টে আরও কম লাগবে। সেক্ষেত্রে একটা হিউজ র্যাম্প ডাউন হবে, হিউজ এমপ্লয়িজ ফায়ার হবে। করোনায় বেঁচে গেলেও লকডাউনের জেরে রুজি রুটি হারিয়ে মরতে হবে না তো, আশঙ্কার সুর বহু মানুষের গলায়। এখন আমাদের এই লকডাউনে রঙের কাজকর্ম নেই। করোনা তো রোগে মানুষ মরছে, কিন্তু আমাদের যদি কাজকর্ম না থাকে তা আমরা না খেয়ে মরব। নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত, বড় বেসরকারি সংস্থার চাকুরি থেকে সাধারণ শ্রমিক, লকডাউনের প্রভাবে অর্থনৈতিক বিপর্যয় নেমে এলে পেটের ভাত কিভাবে জোগাড় হবে, কিংবা বাড়ি গাড়ির ইএমআই বা ছেলে মেয়ের স্কুলের খরচ কোথা থেকে আসবে, তা নিয়ে চিন্তায় অনেকেই। আমাদের এতদিন যা গচ্ছিত ছিল কাজ টাজ করে, সেসব তো ফুরিয়ে গেছে। এখন তো আমাদের ছেলে পেলে নিয়ে আমরা কি খাবো, কি করে বাঁচবো, আমাদের সেই চিন্তা। অনেক জায়গায় এই করোনা ভাইরাসে মরবে, আমাদের সব নিয়ে এখন ছেলে পেলে নিয়ে আমাদের না খেয়ে মরতে হবে। আমরা তাঁত শিল্প সম্প্রদায় সবাই যখন ঘরে বসে আছি, রোজগার পাতি কিছু নেই। যেভাবে প্রোডাকশন করার, যে প্রোডাকশনটুকু করে রেখেছি তার বিপণনের মাধ্যম পশ্চিমবঙ্গ সরকারের সংস্থা তন্তু, তাও এখন বন্ধ, যেতে পারছি না। এই ঘরে মাল জমে যাওয়াতে আর্থিক পরিস্থিতি দিনের পর দিন খারাপ হয়ে আসছে। জানি না ভবিষ্যতে কি আছে, খেতে পাবো কিনা। করোনা ও লকডাউনের প্রভাবে 15 থেকে 20% মানুষের চাকরি যাওয়ার আশঙ্কা করছে ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। করোনার জেরে পর্যটন শিল্পে অন্তত 12 লক্ষ চাকরিতে কোপ পড়ার প্রবল আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এটা আমি গভর্নমেন্টের সঙ্গে একমত যে লকডাউন হোক, কিন্তু ট্যুরিজম ব্যবসাটাকে কিন্তু শেষ করে দেবে। লকডাউন যদি খুলেও যায়, এই মুহূর্তে কিন্তু লোকে কেউ বেড়াতে যাবে না, কারণ তারা চিন্তা করবে, প্রথমত যারা মধ্যবিত্ত তারা ধরুন ট্রেনে যাবে, তাদের একটা আতঙ্ক থাকবে, ফ্লাইটেও একটা আতঙ্ক থাকবে। আমাদের খুব সীমিত মাইনের ওপর চলে, কিন্তু টিপসের ওপরই বেশি চলে। সংসার না খেতে পেয়ে মরার অবস্থা হবে, সকলেরই হবে। আমাদেরটা সেরমভাবে ধরলে রেস্টুরেন্টে যারা আছে তাদের তো অর্ধেকের বেশি লোকের কাজ চলে যাবে। কৃষ্ণনগরের মৃৎশিল্পী থেকে রাস্তার ধারে ফুচকা বিক্রেতা, লকডাউনের জেরে দুশ্চিন্তায় দু চোখের পাতা এক করতে পারছেন না অনেকেই। দোকান তো 15 দিন থেকে বন্ধ চলছে স্যার। এখন তো স্যার একদম বসে আছি, যা আছে পয়সা, ঘরে পয়সা সব খাচ্ছি আর বসে আছি। আমাদের খুব কষ্টে দিন যাচ্ছে, কিন্তু না খেয়ে মরার মতন হয়েছে। আমাদের মাসে 1,500 টাকাও ইনকাম হয় না, কিন্তু এখন লকডাউন যাচ্ছে, আরো বন্ধ, কোনো খদ্দের আসছে না, কোনো বেচা কেনা নেই, খাবার দাবার হচ্ছে না, তো একবেলা খাচ্ছি একবেলা খাচ্ছি না। অসংগঠিত ক্ষেত্র হোক কিংবা মোটা বেতনের ভালো চাকরি, আশঙ্কার মেঘ সর্বত্র। বণিক সভা সিআইআই এর সমীক্ষায় বলা হয়েছে, দেশের 52% কর্পোরেট কর্তার আশঙ্কা লকডাউন ওঠার পরে সংগঠিত ক্ষেত্র কর্মসংকোচনের ঘা পড়বে। 47% কর্পোরেট কর্তার মতে 15% মতো চাকরি যেতে পারে। 32% মতে কর্মসংকোচনের হার 15% থেকে 30% পৌঁছে যেতে পারে। এবিপি আনন্দ। টুইটার অ্যাকাউন্ট আই এম সুমন্দিতে দ্রুত কয়েকটা মন্তব্য পড়ে নেব। অর্ণব প্রামাণিক, তিনি লিখছেন, লকডাউনের নামে প্রহসন চলছে সব জায়গায়, এইভাবে চললে লকডাউন বাড়ানো বা লকডাউন তুলে নেওয়া দুটোই সমান।
হেমন্ত পাটোয়া লিখছেন, জীবিকার কথা ভাবা না হলে করোনায় মরার আগে না খেতে পেয়ে মানুষের মৃত্যু হবে। মৈনাক মুখোপাধ্যায় লিখছেন, লকডাউন চালিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের উচিত টেস্টিং এর সংখ্যাও বাড়ানো, পাশ্চাত্য দেশগুলোর তুলনায় আমরা এখনো অনেক পিছিয়ে আছি। দীপ কুমার মিত্র লিখছেন, কি হবে কেউ জানে না, আশা করি এই খারাপের মধ্যেও আমরা 130 কোটি ভারতবাসী মহামারীর বিরুদ্ধে একসঙ্গে লড়ব। দেব চট্টোপাধ্যায় লিখছেন, 15ই মে পর্যন্ত লকডাউন বাড়াতেই হবে, বাড়ি বাড়ি গিয়ে আক্রান্তদের খুঁজে বার করা দরকার। অরূপ দাস লিখছেন, লকডাউন বাড়লে দিন আনি দিন খাওয়াও মানুষের কি হবে, তাদের তো না খেতে পেয়ে মরতে হবে। আবার বলছি 34,193 এখন কয়েকটা মন্তব্য আরো পরের বার পড়ে দেওয়ার চেষ্টা করব। আমি সরাসরি চলে যাব সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে। সন্ময়দা, খারাপ খবরের অন্ত নেই। এই খারাপ খবরের স্রোতের মধ্যে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তাদের এখনই প্রেডিকশন হচ্ছে যে 1930-এর সেই বিশ্বব্যাপী মন্দা, সেই মন্দার পরে অর্থনীতির এরাম ধাক্কা এখনো আসেনি। বলা বাহুল্য, পরের ডটেড লাইন্সটা খুব পরিষ্কার যে যেভাবে জিনিসপত্র এগোচ্ছে, যেভাবে বিপর্যয় এগোচ্ছে, তাতে ওই 1930-এর মহামন্দা ছাড়িয়ে যাওয়া অসম্ভব নয়। সন্ময় বন্দ্যোপাধ্যায়। সুমনদা, প্রথম কথা হচ্ছে, মানুষের যখন বিপদ আসে, বিপদটাকে চিন্তা করে হাতে অর্থ সঞ্চয় রাখতে হয়। আমি টুকরো 3টে ঘটনা বলবো 3টে স্টেটের। এক, উড়িষ্যার নবীন পটনায়ক, তিনি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের একটা চিঠি দিয়েছেন, যেখানে লিখেছেন যে আমাদের উড়িষ্যার পরিযায়ী শ্রমিকরা আপনাদের রাজ্যে থাকলে তাদের থাকা, খাওয়া, মেডিকেশনের ব্যবস্থা করুন। আমি কথা দিচ্ছি প্রত্যেকের বিল পাঠিয়ে দেবেন, আমরা পেমেন্ট করবো। একটা রাজ্যের অর্থনৈতিক অবস্থা কতটা শক্ত থাকলে এটা বলা যায়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু চিঠি দিয়ে ছেড়ে দিয়েছেন। দ্বিতীয়, কেরলে আমরা যেখানে 200 কোটি টাকার করোনা প্যাকেজ করেছি, কেরল 20,000 কোটি টাকার প্যাকেজ করে 200 কোটি টাকা শুধু নির্মাণ শ্রমিকদের দিয়েছেন, এবং 200 কোটি টাকার মধ্যে পরিযায়ী শ্রমিক, বাংলা শ্রমিকরাও সেখানে ক্যাশ টাকা পাচ্ছে। তৃতীয়, অমরিন্দর সিং, পাঞ্জাব, সেখানে আমরা যেখানে 10 লাখ টাকার স্বাস্থ্যকর্মীদের বিমা করছি, তিনি 50 লাখ টাকার স্বাস্থ্যকর্মীদের বিমা করছেন। 3টে স্টেটের আর্থিক অবস্থা ঠিকঠাক রয়েছে, কেন্দ্রের সাহায্য ছাড়া তারা এই লড়াইটা দিচ্ছে। এটা সরকারগুলোর বোঝা দরকার। কেন্দ্রের সরকারের, মোদী সাহেবের বোঝা দরকার ছিল 3,000 কোটি টাকার নবরত্ন থেকে টাকা নিয়ে মূর্তির থেকে অনেক বেশি দরকার ছিল হাসপাতাল বা চিকিৎসা ব্যবস্থা উন্নত করা, কিংবা 2,500 কোটি টাকার রাম মন্দিরের থেকে হাসপাতাল অনেক বেশি জরুরি দরকার ছিল। আর আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর বোঝা উচিত ছিল 12ই জুলাই 2019 একটা মিছিলের জন্য খরচা হয়েছিল 1,29,00,000। একটা প্রশাসনিক সভার জন্য 2 কোটি থেকে 2.5 কোটি টাকা খরচা হয়। এই টাকাগুলো বাঁচালে আজকে এই বিপদের সময় ক্যাশ টাকা গরিব মানুষদের দেওয়া যেত। কংগ্রেস সরকার ন্যায়ের কথা বলেছিল এই কারণে যে প্রত্যেক মানুষের হাতে ক্যাশ টাকাটা দেওয়া দরকার। আজকে যে সংকটটা আসছে, সেখানে মানুষ করোনাতে আতঙ্কে যতটা না আতঙ্কিত হচ্ছে, না খেতে পাওয়ার আতঙ্কে কিন্তু মৃত্যুর দিকে চলে যেতে হবে। এটা সরকারকে বুঝতে হবে। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় টাকা ছাপার কথা বলেছেন। গত 3 দিন আগে আনন্দবাজার পোর্টালে অভিরূপ সরকার একটি অসাধারণ লেখা লিখেছেন, যেখানে বলেছেন প্রত্যেক মানুষের হাতে 5,000 টাকা করে দেওয়া দরকার। এটা কিন্তু ইমিডিয়েটলি গরিব এবং তস্য গরিব মানুষকে ক্যাশ টাকা দেওয়া দরকার। আমি একটা কথা শুধু সংযোজন করব, রেশন ব্যবস্থায় আমরা গরিবকে রেশন দিচ্ছি 2 কেজি চাল 3 কেজি, কতটা কনসেশন করছি, অর্থাৎ 2 টাকা করে একজন মানুষকে 10 টাকা আমরা ভর্তুকি দিচ্ছি, অথচ সে মানুষটাকে সারা মাসের অন্যান্য খরচা, ওষুধের খরচা এবং চাল ডালের বাইরে সবজি কেনার পয়সা, অন্যান্য নানান খরচা সংসারে চালাতে হবে। দিন আনি দিন খাই মানুষগুলো যদি সত্যি 39 কোটি ভারতবাসী পরিযায়ী শ্রমিক আজকে আতঙ্কের মধ্যে চাকরি হারায়, সেই চাকরি হারানোর আতঙ্কে মরে যেতে পারে। আরেকটা কথা বলবো আপনাকে, কত মানুষ চাকরি হারাবে তার থেকে তো ভাবুন তো, কত অল্প বয়স্ক বেকার যুবক, শিক্ষিত যুবক পড়াশোনা করছে, একটা চাকরির পরীক্ষা দিয়ে জীবনে প্রতিষ্ঠা পাবো বলে তাদের জীবনের স্বপ্নটা কোথায় চলে যাচ্ছে। তারা তো বুঝতে পারছে আগামী 5 বছর আমার জীবনে আর কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে না। ফলে কেন্দ্রীয় সরকার এবং যে রাজ্য সরকার এরকম বাপের বাউন্ডুলে ছেলের মতো ব্যবহার করে, তাদের এই সময় আমি আরেকটা অংশ, যেহেতু এই অনুষ্ঠানে সেই তথ্য দর্শকদের আমরা দিয়েছিলাম এবং আমাদের মতো বহু মানুষ পুরো বিষয়টার একটা ফ্যালাসি আছে, সেই ফ্যালাসিটা ধরতে পারেননি। আমার মনে হয় আজকে এই অনুষ্ঠানে আপনাদের 3 জনেরই সামনে সেটা একেবারে ক্লিয়ার করে দেওয়া দরকার, যেখানে অবশ্যই আমার ব্যক্তিগত হতাশাও মিশে আছে। আমার মনে আছে আমি এখানে বসে বলেছিলাম যে এই ফ্ল্যাটের জন্য বিপুল ইএমআই দিতে হয়, এবং সেই ইএমআই 3 মাসের জন্য একটু স্বস্তি পাওয়া গেল যে এই দুঃসময় স্থগিত হয়েছে, ডেফার্ড হয়েছে।
আমি ইএমআই এর কথাটা আমরা কি ভেবেছিলাম যে ডেফার্ড হলো, অর্থাৎ আপনার 10 বছরের লোন আছে, আপনি 10 বছর 3 মাস দেবেন। আপাতত এই 3 মাস প্রণয়দার কাছেই যাব যে আপনাকে দিতে হবে না। কিছুটা সাধারণ মানুষের কিছুটা স্বস্তি হলো, কিন্তু বিষয়টা তা নয়। এই 3 মাসের যে ইন্টারেস্ট সেটা কাউন্ট হবে, ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট দিতে হবে, এবং এই কিস্তিটা কত বেড়ে যাবে আমি ব্যাংকে গিয়ে আমি দর্শকদের সঙ্গে এখানে শেয়ার করতে চাই। মারাত্মক হিসেব পেলাম, যে হিসেবটা আমরা বুঝতেই পারিনি। কেউ ধরুন 20 বছরের জন্য লোন নিয়েছেন, একেবারে হোম লোন নিয়েছেন, 10 বছর তিনি পে করেছেন। এবার এই যে 3 মাস তিনি দিলেন না, এ ইন্টারেস্ট, তার উপরে ইন্টারেস্ট যেটা হবে সেটা হচ্ছে আলটিমেটলি তাকে 7টা কিস্তি বেশি দিতে হবে। আমি একদম ব্যাংক থেকে পুরো জিনিসটা বুঝে আপনাদের সামনে রাখছি। কেউ ধরুন 20 বছরের জন্য হোম লোন নিয়েছে, তার 2-3 মাস হোম লোন সবে শুরু হয়েছে, 3 মাসের এই সুবিধা গ্রহণ করলেন, যেটা প্রত্যেকে আমার মতো লোক যাতে খুব আনন্দিত হয়েছিলাম যে একটা স্থগিত করা হয়েছে, কিছুটা রিলিফ পেলাম। আলটিমেটলি তাকে 16টা ইএমআই বেশি দিতে হবে। অর্থাৎ এই জটিল বিষয়টা কিন্তু সাধারণ মানুষ অনেকেই বুঝতে পারেননি। আমি পদ্ধতিগত পার্টটার দিকে আসছি না, তার কারণ ব্যাংকের যে সিস্টেম, যেখানে ওয়েবসাইটে গিয়ে এই বিষয়ে আবার নতুন করে ডিক্লারেশন দিতে হচ্ছে, সেটা হয়তো যারা খুব টেক সেভি, নেট সেভি তাদের পক্ষে সহজ, কিন্তু একজন বয়স্ক মানুষের পক্ষে ব্যাংকে রিচ করে এই ফর্ম ফিল আপ করে অনলাইনে পাঠানো যথেষ্ট শ্রমসাধ্য এবং কঠিন প্রক্রিয়া। কতজন এর মধ্যে করতে পারবেন আমি জানি না। কিন্তু প্রণয়দা, আমার প্রশ্নটা আবার একটা শক্ত শব্দ বলবো, যেটা যেভাবে এই অ্যানাউন্সমেন্ট হয়েছিল, বিরোধীরা বলতে পারেন এটাও একটা তঞ্চকতা। একবারও বলা হয়নি যে এটা ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট, এবং সেটা গুনতে হবে, এবং কতটা বেশি অ্যামাউন্ট। আপনার সামনে আমি রাখলাম দুটো সহজ উদাহরণ, যে একটাতে 7 কিস্তি বাড়ছে, আরেকটায় 16 কিস্তি বাড়ছে। প্রণয়দা, যাদের স্যালারি কমেনি বা স্যালারি পাননি তারা কেন ইনস্টলমেন্টের টাকা দেবেন না আমি তো বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে কোনো সরকারি কর্মচারী স্যালারি কমেওনি, বন্ধও হয়নি, এবং আমার কাছে যা খবর আছে অর্গানাইজ সেক্টরে কাউদের স্যালারি কমেওনি, বন্ধও হয়নি। তো যাদের স্যালারি কমেনি, যাদের প্রশ্নটা একেবারে তা নয় প্রণয়দা, প্রশ্নটা হচ্ছে সরকার ঘোষণা করেছিল, না 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 না, প্রশ্নটা একেবারেই তা নয়। প্রশ্নটা হচ্ছে সরকার ঘোষণা করেছিল যে এটা একটা অফার, এটা আমার ইচ্ছাধীন, অর্থাৎ যিনি গ্রাহক লোন নিয়েছেন তার ইচ্ছাধীন যে তিনি এই 3 মাস, যেহেতু এই 3 মাস কঠিন আর্থিক পরিস্থিতি, সেই 3 মাস তিনি নেবেন না আমি নাই নিতে পারি। কিন্তু প্রশ্নটা তা নয়, প্রশ্নটা হচ্ছে আমার পরিষ্কার করে দেওয়া উচিত ছিল যে এই 3 মাস সরকার যখন ঘোষণা করলেন এটা স্থগিত, মানে এইটা আপনার গোটা মেয়াদ প্লাস 3 মাস নয়, তার ওপর এই দীর্ঘ ইন্টারেস্ট। আমি যদি টাকার অঙ্কগুলো বলি আপনি হতবাক হয়ে যাবেন। আমার প্রশ্নটা হচ্ছে স্বচ্ছতার, আমার প্রশ্নটা আমার অপশনটা নেওয়া বা না নেওয়ার নয়। আপনার ক্ষেত্রে হোম লোন থাকলে বুঝবেন যে আপনার প্রশ্নটা সেটা আপনার চয়েস, কিন্তু আপনি স্বচ্ছতার সঙ্গে, আমি আবার বলছি যে স্বচ্ছতার সঙ্গে সামনে রাখলেন না কেন? এই ইন্টারেস্টের হিসেব তো প্রেস কনফারেন্সে বলে দেওয়া যেত না। প্রথম তো হচ্ছে সুমনদা, সরকার একটা নীতিগত সিদ্ধান্ত নেয়, এবং নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, সমস্ত ব্যাংকে জানিয়েছে। এবার ব্যাংক তার যে ব্যবহারিক দিক, সেই ব্যাংক ব্যবহারিক দিক মতো এটা করেছে। কিন্তু আমার প্রশ্নটা বেসিক আবার ওই জায়গাতেই আসবো, যারা ইএমআই দিচ্ছিল তাদের যদি স্যালারি অ্যাকাউন্টে ঢুকে থাকে, তাদের যদি স্যালারি না কমে থাকে, তো তাহলে তাদের ইএমআই দিতে তো অসুবিধা নেই। যারা দিন আনি দিন খায়, কেউ হয়তো অটো কিনেছে এবং সেই অটোর টাকা হয়তো দিতে হচ্ছে, যদি এরকম। আমার পরের প্রশ্নটা থাকবে প্রণয়দা, তাহলে এটা আমার পরের প্রশ্নটা থাকবে অবশ্যই প্রণয়দা, যে এটা সরকারি বা বেসরকারি বা কে কোথায় কোন দফতরে চাকরি করে তার প্রশ্ন নয়। এটা বহু মানুষ, আপনি জানবেন যে আপনি নিজেও নিশ্চয়ই রাজনীতি করেন এতদিন, এটা খুব বুঝবেন যে অসংগঠিত ক্ষেত্রের প্রত্যেকটা মানুষের এখন যে যেটুকু সঞ্চয় করতে পারে সেখান থেকে বিভিন্ন ক্ষেত্রে তাদের ইএমআই দিতে হয়। ইএমআইটা এখন আর সংগঠিত ক্ষেত্রে বড় অফিস সরকারি কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ নেই। আমি আবার বলছি যে বহু মানুষ আছেন যার রোজগার বন্ধ হয়ে গেছে, ইএমআইটা দিতে হচ্ছে। ছোট ব্যবসাদার, ছোট পুঁজিপতি, একটা পান বিড়ির ছোট দোকান আছে, তাকেও ইএমআই দিতে হয়। ইএমআইটা এখন আর বড় লোক বা চাকুরিজীবী বা সরকারি চাকুরিদের প্রেরোগেটিভ নয়। আমার বক্তব্য সেটাও নয়। আমার বক্তব্য, আবার আমি বলছি, যে স্বচ্ছতার সঙ্গে ঠিক যেটা আমি প্রশ্ন তুলেছিলাম যে কেন আমি করোনা প্যাকেজের ভেতরে, যেটা আমার অ্যানাউন্স প্যাকেজ কৃষকদের জন্য, দরিদ্র কৃষকদের জন্য, এবং আবার বলছি ভালো প্যাকেজ, সাধুবাদযোগ্য প্যাকেজ, সেই প্যাকেজ আমি ইনক্লুড করব। এক্ষেত্রেও আমার বক্তব্য, আমি যখন বলছি
তাহলে আমি কেন স্বচ্ছতার সঙ্গে সেই সাংবাদিক সম্মেলনে সব তথ্য মেলে ধরবো না? আমার এই প্রশ্ন রইল। এবং যেহেতু ইএমআই, আবার বলছি, এটা সরকারি চাকুরে বেসরকারি চাকুরে কে কোন স্তরের চাকরি করেন তার বিষয় নয়, একজন সাধারণ মোটামুটি রোজগার করা মানুষের, সম্পূর্ণ অসংগঠিত ক্ষেত্রে যিনি রোজগার করেন, নিয়মিত রোজগার করেন, তিনিও ইএমআই দেন। যার ফলে আমার মনে হয়েছে যে এই প্রসঙ্গে যেহেতু বিভ্রান্তি আছে, পুরোটা আপনাদের জন্য ক্লারিফাই করা খুব দরকার। দেখুন, সুরাহা নাকি সুরাহার নামে ললিপপ দেখানো? মানুষকে সুরাহা দেওয়ার নামে ঋণের ওপর 2 মাস কিংবা 3 মাসের ইএমআই স্থগিত রাখার যে ঘোষণা বিভিন্ন ব্যাংক করেছে, তার নিয়মকানুন সম্পূর্ণ খতিয়ে দেখার পর এমনই প্রশ্ন তুলছেন অসংখ্য সাধারণ মানুষ। কারণ রিজার্ভ ব্যাংক যখন ঋণের ওপর ইএমআই 3 মাসের জন্য স্থগিত রাখার পরামর্শ দিয়েছিল, তখন অনেকেরই মনে হয়েছিল লকডাউনের বাজারে অনেকটাই স্বস্তি দিল কেন্দ্র। কিন্তু পুরো নিয়ম খতিয়ে দেখার পর গ্রাহকরা জানতে পারেন, গাড়ি বাড়ির ঋণে 3 মাস ইএমআই শোধ না করলে প্রাথমিকভাবে হাতে টাকা বাঁচবে ঠিকই, কিন্তু পরে গুনতে হবে বাড়তি সুদ। আর 3 মাসের জন্য স্বস্তি পেতে পরে যে পরিমাণ সুদ গুনতে হবে, সেই অঙ্কটা যথেষ্টই বেশি। ধরা যাক কেউ 20 বছরের জন্য 50 লক্ষ টাকা গৃহঋণ নিয়েছেন। ধরে নেওয়া গেল সংশ্লিষ্ট ব্যাংকের বার্ষিক সুদের হার 8%। সেই হিসেব অনুযায়ী তাঁকে 240 মাস ধরে প্রতি মাসে 41,822 টাকা ইএমআই দিতে হবে। ধরা যাক মাত্র 3 মাস আগে কেউ গৃহঋণ নিয়েছেন। 3টি কিস্তি দেওয়ার পর ওই গ্রাহক 3 মাসের জন্য ইএমআই স্থগিতের আবেদন করলেন। সেক্ষেত্রে ইএমআই এর 237টি কিস্তির বদলে তাকে 253টি ইএমআই কিস্তি দিতে হবে, অর্থাৎ 16টি ইএমআই এর কিস্তি বেশি দিতে হচ্ছে। আবার ধরা যাক কোনো ব্যক্তি 240টির মধ্যে 120টি ইএমআই দিয়ে ফেলেছেন। হিসেব মতো তার বাকি থাকার কথা আর 120টি ইএমআই, কিন্তু তিনি 3 মাসের ইএমআই স্থগিতের আবেদন করলে তাকে দিতে হবে অতিরিক্ত 7টি ইএমআই। ধরা যাক কারো 6 মাস বাকি আছে এই লোন শোধ করতে, দিয়ে ফেলেছেন 234টি ইএমআই এর কিস্তি, কিন্তু 3 মাস ইএমআই স্থগিত করলে 6-এর বদলে 10টি ইএমআই দিতে হবে তাকে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, 3 মাসের ইএমআই স্থগিতের সুবিধা নিতে গিয়ে লক্ষাধিক টাকা ফেরত দিতে হবে ব্যাংকে। আর এই বাড়তি সুদের বিষয়টি সামনে আসার পরে গ্রাহকদের মাথায় হাত। এই খবরটা যেটা এসেছিল যে ইএমআই 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে, তো সেটা শুনে প্রথমত খুশি হয়েছিলাম, কিন্তু পরে গিয়ে যখন এটা দেখা গেল যে এটার জন্য একটা আলাদা করে ইন্টারেস্ট পে করতে হবে এবং যেটার অ্যামাউন্টটা একটা বেশ বড়সড় অ্যামাউন্ট, সেক্ষেত্রে একটা বিশাল অসুবিধার মধ্যেই পড়তে হয়েছে। কারণ আমরা তো এটা মানে স্বেচ্ছায় নিইনি, এটা দায়ে পড়ে আমাদের এই ইএমআই এর স্থগিত করার যে ডিসিশন সেটা নেওয়া বা অপশানটা নেওয়া। আমাদের যেভাবে ইন্টারেস্ট ক্যালকুলেশন সেটা হচ্ছে ডেইলি রিডিউসিং ব্যালেন্সে। তার মানে আমি যদি কোনো মাসে যদি কিস্তি না দিই, আমার কিন্তু টোটাল আউটস্ট্যান্ডিংয়ের ওপরেই ইন্টারেস্টটা পড়বে। আমার লোনের অ্যামাউন্টটা যদি ইএমআইটা জমা পড়ে, আমার প্রিন্সিপালটা নেমে আসবে, অতএব মান্থলি ইন্টারেস্টটা কম হতে থাকবে। আমার ব্যক্তিগত মতামত যে আপনারা ইএমআইটা চালিয়ে যান। 3 মাস যখন দিলেন না, তাহলে ধরুন কারো যে উদাহরণ 10 বছরের ধরুন তার একটা ইএমআই এর পিরিয়ড আছে, তাই 10 বছর 3 মাস হয়ে যাচ্ছে, টাকাটা তো শোধ করতে হবে। এটা এই রকম নয় যে এই টাকাটা চলে গেল, সরিয়ে দেওয়া হলো, তা নয়, তাকে দেওয়া হবে 3 মাস পরে। এর ওপরে যেটা হয় সেটা হচ্ছে এই প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট যে টাকাটা যেটা কাটা হবে, ধার্য করা আছে, সেটা ব্যাংকের লেজারে কিন্তু তার উপরে আবার সুদ চড়বে। আর ইএমআই স্থগিত রাখলেই বাড়তি সুদ গুনতে হবে, এই বিষয়টি খোলসা হওয়ার পরে প্রশ্ন উঠছে, করোনা মোকাবিলায় লকডাউনের ফলে রোজগার কমে যাওয়া মানুষের জন্য অর্থমন্ত্রক এবং রিজার্ভ ব্যাংক আদৌ সুরাহার বন্দোবস্ত করেছে, নাকি তাদের ওপর বাড়তি বোঝা চাপাচ্ছে? হোম লোন হোক, কার লোন হোক, যেখানেই হোক, সেখানে কিন্তু আলটিমেট ইন্টারেস্টটা কিন্তু মানুষকে বেশি দিতে হচ্ছেই। তাহলে সুবিধেটা কোথায় পেলাম বা কি সুবিধে আমি পেলাম? কেন্দ্র সরকারের ঘোষণাতে আমি সুবিধেটা কি পেলাম? শুধু এই নয়, ইএমআই 3 মাসের জন্য স্থগিত রাখতে হলে যে উপায় ব্যাংকে আবেদন করতে হবে, তাও যথেষ্ট জটিল বলেই মনে হয়েছে অনেকের। যারা অনলাইনে সড়গড় নন, তাদের অনেকেরই বক্তব্য, ইএমআই স্থগিত রাখার আবেদনের ফরম্যাট বুঝতে বুঝতেই ইএমআই কাটার দিন চলে আসবে। সব মিলিয়ে সুরাহা তো দূর, অনেকের গলাতেই এখন বঞ্চনার সুর। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি এর পরে যে বিষয়টাতে আসব, নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার আপনার প্রত্যেকের জীবনে। একদিকে ডাক্তারবাবু, নার্স, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা, এবং তার উল্টো দিকে লগার হেডে যদি একেবারে বিপরীত দিকে দাঁড়ায় যে আমার আপনার চিকিৎসা পাওয়ার যে অধিকার, সেইটা এরম তো হওয়ার কথা নয়। অস্বাভাবিক পরিস্থিতি, কোনো সন্দেহ নেই, কিন্তু আমি ঘটনাটা দেখিয়ে তার বিশ্লেষণে আসব। দেখুন,
ফের রাজ্যের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত এক পদস্থ কর্তা করোনায় আক্রান্ত হলেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের এক অ্যাসিস্ট্যান্ট সুপারের পর এবার হাওড়া জেলা হাসপাতালের শীর্ষ আধিকারিকের করোনা টেস্ট পজিটিভ এলো। আক্রান্তকে ভর্তি করা হয়েছে এমআর বাঙুর হাসপাতালে। হাওড়া জেলা হাসপাতালের ওই শীর্ষ স্বাস্থ্য আধিকারিককে পাঠানো হয়েছে এমআর বাঙুর হাসপাতালে। এমআর বাঙুর হাসপাতালে বিশেষ গাড়ি করে তাকে নিয়ে আসা হয়েছে এবং এমআর বাঙুর হাসপাতালে নভেল করোনা ভাইরাস আক্রান্তদের জন্য যে আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে সেখানে তাকে ভর্তি নিয়ে নেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, করোনা আক্রান্ত কোনো রোগীর সংস্পর্শেই ওই স্বাস্থ্য আধিকারিক সংক্রমিত বলে অনুমান। আক্রান্ত স্বাস্থ্যকর্তার সংস্পর্শে এসেছিলেন বেশ কয়েকজন চিকিৎসক স্বাস্থ্যকর্মী। গত কয়েকদিনে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন ওই স্বাস্থ্য আধিকারিক। তার সংস্পর্শে আর কারা এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। সঞ্জীবনী আর একটা প্রাইভেট হসপিটাল আছে, আমরা ওটা গভর্নমেন্টই ট্রিটমেন্ট করবে, চিন্তা করার কোনো কারণ নেই যে প্রাইভেট হসপিটাল কী করে যাব, পয়সা কে দেবে ভাববার কারণ নেই, গভর্নমেন্ট খরচা দেবে। কিন্তু আপনারা হাওড়া জেনারেল হসপিটালে না এসে ওই জায়গাটা যেতে পারেন, ওখানেও 300 বেড আছে। বুধবারই করোনায় আক্রান্ত হয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের এক অ্যাসিস্ট্যান্ট সুপার। বৃহস্পতিবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে যান রাজ্যের করোনা বিশেষজ্ঞ কমিটির সদস্যরা। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন তারা। পরিকাঠামো একদম মজুদ আছে, ঠিক আছে, কাজে একদম সবার আগে বুঝে নিতে হবে যে উত্তরবঙ্গের পরিকাঠামো নেই, এই যে আতঙ্ক, এই আতঙ্কের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। উত্তরবঙ্গবাসী সম্পূর্ণ সুরক্ষিত। পাশাপাশি শুক্রবার থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্তের চিকিৎসা হবে না বলে জানিয়েছেন রাজ্য সরকারের গঠিত টাস্ক ফোর্সের সদস্যরা। প্রথম যারা ডায়াগনোসিসের আগে জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে আসছেন তারা মেডিকা হসপিটালে যাবেন, মেডিকা নর্থ বেঙ্গল ক্লিনিক হসপিটাল, মেডিকা এনবিসি, এটাকে আমরা বলি সারি, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন অর আইএলআই, অর্থাৎ কিনা কোভিড ডায়াগনোসিসের আগে টেস্ট রিপোর্টটা টেস্টে যাবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, ঠিক আছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে টেস্ট পেয়ে যদি কেউ পজিটিভ হয় সে চলে যাবে চ্যাংসে, আর যদি কেউ নেগেটিভ হয় সে আবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ফেরত যাবে। রাজ্যের করোনা বিশেষজ্ঞ কমিটি আশ্বস্ত করলেও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের পরিকাঠামো নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন শিলিগুড়ির প্রধান নগরের বাসিন্দা মৃত রেলকর্মীর ছেলে। তার দাবি, কালিম্পংয়ের করোনা আক্রান্ত মহিলার কাছ থেকে সংক্রমিত হন বাবা। মারা যাওয়ার আগের দিন পর্যন্ত তাকে কোনো চিকিৎসক দেখেননি। ইনসুলিন ইনজেকশন দিতে হয়েছে নিজেকেই। लेडी का फर्स्ट रिपोर्ट पॉजिटिव आया था, नॉर्थ बंगाल का सबसे पहला केस, और उस लेडी को सेम वार्ड में रखा गया था जहां मेरा पापा थे। लेडी जब डेथ कर गई ना सर 29 को, उसके बाद डॉक्टरों ने क्या सोचा कि 30 तारीख को पापा को उस वार्ड से निकाल देता है, और आरआईसी से निकाल करके आइसोलेशन वार्ड में जब शिफ्ट किया, उस दिन से कंटिन्यू मेरा भाई 30 तारीख से कंटिन्यू 4 तारीख तक मेरा पापा के साथ ही था आइसोलेशन वार्ड में। शुरू से अगर केयरलेस नहीं किया गया था, मेरा पापा को उसी जगह शिफ्ट किया, उसी जगह अगर वो कालिम्पोंग लेडी को शिफ्ट नहीं करते या फिर नर्स डॉक्टर्स पापा को देखते, और तब शायद मेरा पापा को यह अवस्था नहीं होता जो आज हुआ। এ বিষয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি উত্তর দিতে চাননি। তবে হাসপাতাল সূত্রে দাবি করা হয়েছে সব অভিযোগ ভিত্তিহীন। আইসোলেশন ওয়ার্ডে যেখানে অন্য ওয়ার্ডের চিকিৎসক নার্সরাই ঢুকতে পারেন না, সেখানে রোগীর ছেলে ঢুকবেন কি করে? চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি, হাসপাতাল থেকে সংক্রমণের ঘটনা ঘটেনি। মৃতের ছেলের অভিযোগ কর্তৃপক্ষ উড়িয়ে দিলেও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের পরিকাঠামো নিয়ে সরব হাসপাতালের চিকিৎসকদেরই একাংশ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পরিকাঠামোর কোনো উন্নতি হয়নি। পিপিই কিট কম সাপ্লাই। কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলার জন্য এই করোনা শুরু হওয়ার আগে প্রায় 70 থেকে 80 হাজার কিট পশ্চিমবাংলার জন্য পাঠানো হয়েছে। জানি না কেন এই পশ্চিমবাংলা সরকার এগুলো কেন বিলোচ্ছে না, এবং এই ডাক্তার সিস্টার তারা কাজ করতে অনিচ্ছুক, কারণ তাদের মধ্যে একটা ভীতি ধরেছে যে আমাদের করোনা হতে পারে। এই পরিস্থিতিতে সরকারের সমালোচনায় সরব বিরোধীরা। উত্তরবঙ্গে চিকিৎসার করোনা তো আমি ছেড়েই দিলাম, একটা সাধারণ চিকিৎসার কোনো পরিকাঠামো আছে? আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে এটা সমন্বয়ের অভাব। আমি তো বলছি গভর্নমেন্টকে আমরা ফুল সাপোর্ট দেবো এই ক্ষেত্রে। মুখ্যমন্ত্রীকে আমি চিঠি দিয়েছি, দেখি মাননীয় মুখ্যমন্ত্রী কি করে। এমনিতে পরিকাঠামোগত কোনো অসুবিধা আছে বলে এখনো পর্যন্ত আমাদের এই উত্তরবঙ্গের মেডিকেল কলেজ বলুন অথবা কোয়ারেন্টাইন সেন্টারগুলো বলুন, সেখান থেকে এরকম কোনো রকম কথা মানুষ এখনো পর্যন্ত বলার সুযোগ পাননি। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, মৃত রেলকর্মীর 3 ছেলে ও স্ত্রীকে শিলিগুড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। অভিযোগকারী ছেলের প্রাথমিক টেস্ট নেগেটিভ। সন্দীপ সরকার ও সনোজ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ। অরিন্দম বিশ্বাসের কাছে সরাসরি চলে যাব। ডক্টর বিশ্বাস, প্রথম দিন থেকে একটা বক্তব্যে আমরা স্টিক করেছি এবং বিশ্বাস থেকে বলেছি, সেটা হচ্ছে সেটা মাস্ক হোক, গ্লাভস হোক, পিপিই হোক,
ডাক্তারবাবু, নার্স, স্বাস্থ্যকর্মী যারা একেবারে ফ্রন্ট লাইনে থেকে এই লড়াইটা চালাচ্ছেন আমাদের সবার হয়ে, সেখানে তাদের সুস্বাস্থ্য এবং সুস্থতার যাবতীয় দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, কাম হোয়াট মে। তাদের সুরক্ষিত আমাদের রাখতেই হবে, তাদের আত্মবিশ্বাস যোগাতে হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু ঠিক উল্টো দিকটা, এই যে অভিযোগ রেলকর্মীর ছেলে করছেন, এই যদি সত্যি হয়, আমি বলছি মারাত্মক অভিযোগ। তার কারণ ট্রিটমেন্টটা রোগীকে দেখা হয়নি এবং বলা হয়েছে, তার অভিযোগ যে ছেলেকে বলা হয়েছে ইঞ্জেকশন দিতে, ট্রিটমেন্ট করতে, ঝুঁকি আছে বলে তার কাছে যাব না, বা এমন কাউকে দিয়ে আমি ট্রিটমেন্টটা করাচ্ছি যার কোনো বেসিক ট্রেনিং নেই। একদিকে মানুষ তো ঈশ্বরের প্রতিরূপ হিসেবে ডাক্তারবাবুর কাছে চিকিৎসা নিতে যাচ্ছে, আমি সেই সেবাটা তিনি পাচ্ছেন না, এবং আরেকজন মানুষ যিনি রোগাক্রান্ত নন তাকে আমি কোনো প্রশিক্ষণ ছাড়া ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছি। আমি বলছি যে আমার মনে হয় এই ধরনের অভিযোগ আসাও বন্ধ হওয়া উচিত। এই ধরনের অভিযোগ আসবে কেন? আপনার কথাটা আমি 100% সমর্থন করি। যুদ্ধক্ষেত্রে থেকে যদি সৈন্য পালিয়ে যায় তাহলে কিন্তু যুদ্ধ হেরে যেতে হয়। আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেকজন ডাক্তারবাবু তারা নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই করোনা মোকাবিলা করতে, এবং এটাকে যুদ্ধকালীন পরিস্থিতি হিসেবে তারা গ্রহণ করেছেন, তারা চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন। কিন্তু এইরকম একটা ঘটনা যদি ঘটে থাকে, সেটা সত্যি একজন ডাক্তার হিসেবে আমার খুবই খারাপ লাগছে, এটা বেদনাদায়ক, দুঃখজনক ঘটনা। আর তবে তার অভিযোগটা ভালো করে অনুসন্ধান করা হোক, ঘটনাটা আমরা সত্য উদ্ঘাটন হোক, কেন ঘটেছিল, কেন যার কোনো অভিজ্ঞতা নেই তাকে পাঠানো হয়েছিল রোগীকে দেখতে। আমি আশা করি এটা একটা অনুসন্ধানের পর সত্যটা বেরিয়ে আসবে। কিন্তু ডাক্তারদের ক্ষেত্রে আমরা বলবো, আমরা তৈরি, আমরা জানি আমাদের ঝুঁকি আছে, আমাদের জীবনের ঝুঁকি আছে, কিন্তু আমরা ছেড়ে দেব না, আমরা সরে যাব না, আমরা উই শ্যাল নেভার বি মুভড, পিট সিগারের একটা বিখ্যাত গান ছিল। তো আমরা নড়ব না, আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা প্রতিজ্ঞা নিয়েছি মানুষের পাশে থাকবো, সাথে থাকবো, সঙ্গে থাকবো, মানুষকে বাঁচাবো। ডক্টর বিশ্বাস, এইখানে আমি মুদ্রার উল্টো পিঠটা থেকে আসবো। সেটা হচ্ছে আজকে আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে ভারতবর্ষে প্রথম ইন্দোরে একজন ডাক্তারবাবুকে আমরা হারিয়েছি, তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের একজন উচ্চপদস্থ কর্তা তার আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ, একজন নার্স আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ, হাওড়ার সরকারি জেলা হাসপাতালের একজন শীর্ষকর্তা, আমি পরিচয় বা ডেজিগনেশন ইচ্ছে করে বলছি না, তিনি আক্রান্ত হয়েছেন। আমি বলছি এটাকে তো আমি ডাক্তারবাবুদের যারা সেবা দিচ্ছেন কোল্যাটারাল ড্যামেজ বলতে পারবো না। আমি বলছি এই লড়াইটা দীর্ঘদিন ধরে ডাক্তারবাবু, স্বাস্থ্যকর্মী, নার্সদের করার ক্ষেত্রে কিন্তু তাদের সম্পূর্ণ সুরক্ষিত রাখতে হবে, কারণ এই লড়াইটা তাদের বহুদিন ধরে। আগামী বিশেষজ্ঞরা এবং আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে এক্ষুনি কালকে উঠে দেখলাম যে করোনা ভাইরাসটা আর নেই, এইরকম সম্ভাবনা কিন্তু নেই, পৃথিবীর কোনো দেশে তা হয়নি। দীর্ঘদিন ধরে আপনাদের লড়াইটা চালানোর জন্য আপনাদের সুরক্ষা দিতে হবে, দুই হচ্ছে আপনারা সুরক্ষিত এইটা মনে করাতে হবে, যেটা আরো গুরুত্বপূর্ণ। কি বলবেন? নিশ্চয়ই আমাদের সুরক্ষাটা দিতে হবে, তবে আবার একটা কথা বলি, কেন্দ্রে একটা স্পষ্ট করে দিয়েছে সবার ক্ষেত্রে পিপিই দরকার নেই। যারা একেবারে ওতপ্রোত অঙ্গাঙ্গিভাবে রোগীর সেবায় নিযুক্ত আছেন তাদের ক্ষেত্রে লাগবে। তো আমরা সবাই চেয়ে বসার কোনো প্রয়োজন নেই, যারা কাছে আছেন, সাথে আছেন, সঙ্গে নার্স, কারণ ডাক্তার 7-8 মিনিট দেখছে বা 10 মিনিট দেখছে, একজন নার্স হয়তো 12 ঘন্টা আছে পেশেন্টের সাথে। যারা এইভাবে সেবা শুশ্রূষার সাথে মগ্ন আছেন তাদের ক্ষেত্রে সাজ সরঞ্জামটাও দরকার। তবে আরেকটা কথাও আমি বলবো যে আমরা কিন্তু, আমার দৃঢ় বিশ্বাস সব ডাক্তাররাই কিন্তু এক ঐক্যবদ্ধ হয়েছেন সমাজকে এই একটা অদৃশ্য বিপদ থেকে মানুষকে বাঁচিয়ে তুলতে, মানুষকে সরিয়ে আনতে এই বিপদ থেকে। আর আরেকটা কথা, কিটটা যেন ব্যবহার করা হয়, কিট যেন অপ্রতুল না থাকে, কিট যেন নষ্ট না হয় পড়ে থাকে, কিটকে ব্যবহার করা হয়। কিট যত ব্যবহার করব আমরা কিন্তু স্পষ্ট একটা চিত্রটা পাবো, নয়তো হিমবাহের অগ্রভাগ আমরা দেখতে পাবো। এইটাই কিন্তু আমার একটা ধারণা। আমি সরকারের কাছে আবেদন করব তারা যেন ব্লাড টেস্ট, যেটাতে অ্যান্টিবডি পাওয়া যায়, প্রতিরোধ করার ক্ষমতাটা বোঝা যায়, সেইটা যেন স্পষ্টভাবে বোঝার চেষ্টা করেন। তা না হলে কিন্তু আমরা যুদ্ধে কিছুটা পিছিয়ে থাকবো। একেবারে। আমি ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো, তার আগে
আরেকটা প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, সেটা হচ্ছে লকডাউন নিয়ে এত কথা হচ্ছে এবং সত্যি সত্যি বারবার আরেকবার এই সুযোগে বলে দিই, সেটা হচ্ছে আমরা কিন্তু লকডাউনের বিরোধিতা করছি তা নয়। লকডাউন বিশেষজ্ঞরা মনে করছেন যে এই মুহূর্তে অত্যন্ত জরুরি এবং বিকল্পহীন। কিন্তু পাশাপাশি আমি বলছি যে আর্থিকভাবে যারা পিছিয়ে পড়েছেন বা তথাকথিত একটা অভিযোগ আছে যে রাজনীতিবিদরা সবসময় দরিদ্র মানুষের কথা বলেন, গরিবের কথা বলেন, মধ্যবিত্তের কথা ভাবেন না, সমাজের সব শ্রেণীর সব স্তরের মানুষকে কিন্তু এই লকডাউন ছুঁয়েছে, যার ফলে একটু রিলিফের আশা কিন্তু প্রত্যেকে করছেন। লকডাউন অনির্দিষ্ট পর্যায়ে অবধি, অনির্দিষ্ট সময়সীমা অবধি যদি চলে, তাহলে নিঃসন্দেহে সবকটা অংশ কেন্দ্র এবং রাজ্য সরকারকে দেখা উচিত। সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার কথা মাথায় রেখেও বলছি। আমি এবার আপনাদের দেখাবো নিউ আলিপুর, তারাতলা এবং টালিগঞ্জের কয়েকটা এলাকায় বাসিন্দারা তারা স্বতঃস্ফূর্তভাবে কোয়ারেন্টিন করছেন, আইসোলেট করছেন গোটা পাড়াকে। কি করছেন তারা, কোন ভাবনা থেকে, দেখাবো। পাড়ার মোড়ে বাঁশের ব্যারিকেড, টাঙানো সাইনবোর্ড, তাতে লেখা লকডাউন চলাকালীন বহিরাগতের প্রবেশ নিষেধ। কোথাও আবার পাড়ার মুখে রাখা পুলিশের গার্ডরেল। এ যেন কলকাতার মধ্যে আরেকটা কলকাতা। লকডাউনে মাঝে নিয়ম ভাঙার ছবি নানা সময় উঠে এসেছে। এরই মধ্যে আবার লকডাউনকে সফল করতে দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ কলকাতার নিউ আলিপুর, তারাতলা এবং টালিগঞ্জের কিছু এলাকা। গোটা পাড়া দেখা যাচ্ছে ফাঁকা, পাড়ার যে ঢোকার মুখ সেখানে দেখা যাচ্ছে বাঁশ দিয়ে ঘেরা এবং সেইখানেতেই এরকম ঠিক পিচবোর্ডের ওপর লেখা রয়েছে লকডাউন চলাকালীন প্রবেশ নিষেধ। যে আমরা অচেনা ব্যক্তি কেউ আসবে তাকে ঢুকতে দেবো না। সে পাড়ার বাসিন্দা হলে তবেই ঢুকতে পারবে, পাড়ার যদি বাসিন্দা না হয় ঢুকতে পারবে না। একই ছবি টালিগঞ্জের আনোয়ার শাহ রোডের এই এলাকাতেও পুলিশের গার্ডরেল দিয়ে বন্ধ করে দেওয়া পাড়ার ঢোকার রাস্তা। এটা রোগের ভয়তে, করোনা ভাইরাসটা যাতে বাইরের লোকরা মধ্যে না আসে, না আমাদের লোকরা বাইরে যেতে পারে, এই কারণে এটা করা হচ্ছে। তারাতলার এই অঞ্চলে ৭০টি পরিবারের বাস। এদের অধিকাংশেরই আদি বাড়ি তেলেঙ্গানায়। পাড়ায় বহিরাগতদের প্রবেশ রুখতে তাঁরাও গাছের ডাল ও কাঠ দিয়ে ব্যারিকেড তৈরি করেছে। শুধু এই নয়, বাজারেও যাচ্ছেন না তারা। পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের দেওয়া খাবারে দুবেলা চালিয়ে নিচ্ছেন। তারাতলার এই এলাকার বাসিন্দারা তো এই যে লকডাউন প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলাকালীন কেউই কিন্তু যেমন এই যে ঘেরাটোপ রয়েছে, এই ঘেরাটোপের বাইরে বেরোচ্ছেন না, এমনকি বাজারও পর্যন্ত করতে যাচ্ছেন না। এই জায়গায় বন্দর এলাকায় একটি সেন্ট্রাল ক্যান্টিন তৈরি করা হয়েছে এবং সেখানে রান্না হচ্ছে এবং সেই রান্না করার পর প্রত্যেক দিন দুপুরবেলা এবং রাত্রিবেলা ঠিক এইভাবে খাবার চলে আসছে। দেশ জুড়ে জারি হওয়া লকডাউন মানুষ কতখানি মেনে চলছে এ বিষয়ে অনলাইন একটি সমীক্ষা করেছে খড়গপুর আইআইটি। দেশ জুড়ে চলছে লকডাউন, এই প্রেক্ষাপটে খড়গপুর আইআইটির একদল গবেষক অনলাইনে সমীক্ষা করেন। তাদের দাবি, দেশের 28টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 400-র বেশি শহরে এই সমীক্ষা চলে। অংশ নেন 4,500-এর বেশি মানুষ। কোনো জায়গায় 10%, কোনো জায়গায় 10%-এর কমও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম 10%, তার বেশি কিন্তু নয়। এরা নিয়ম মানছেন না এবং যেহেতু একটা অংশের মানুষ নিয়ম কানুন মানছেন না, সেই জন্যে আমাদের মনে হয়েছে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আরো কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার, যে পদক্ষেপগুলির মাধ্যমে আমরা যে মানুষরা নিয়ম কানুন মানছেন না তাদেরকেও নিয়ম কানুনের শৃঙ্খলে নিয়ে আসা সম্ভব হয়। আমি 15ই মার্চ লন্ডন থেকে ফিরেছি। পুরো 2 সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে ছিলাম। এখনও যারা খামখেয়ালি আচরণ করছেন, বিনা কারণে যারা বেরোচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন যত্রতত্র, তাদের যতটা সম্ভব মাথায় হাত বুলিয়ে বুঝিয়েই নিরস্ত করতে হবে যে যেখানে 90% মানুষ মানছে সব লকডাউনের নিয়মকানুন, সেখানে আমরা সেই 10% হয়ে থাকবো কেন? আইআইটি খড়গপুরের পরামর্শ, নিয়মের কয়েকটি বেড়াজাল মেনে চললে জমায়েত কমবে, সামাজিক দূরত্ব মানা সম্ভব হবে, আর তাহলেই করোনার বিরুদ্ধে জয় সম্ভব হবে। পার্থপ্রতিম ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। ডক্টর বন্দ্যোপাধ্যায়, একটা জিনিস জানতে চাইবো যে এই যে 3টে বা 4টে পাড়ার যে ছোট ছোট উদ্যোগ, এর পিছনে কি কোনো বিজ্ঞান আছে? মানে আমি আমার পাড়াটাকে ঘিরে রাখছি, আইসোলেট করে রাখছি, এটা কি কোনোভাবে লকডাউনের যে মূল উদ্দেশ্য সেটাকে এগিয়ে নিয়ে যাবে, নাকি আমরা যে পর্যায়ে পৌঁছে গেছি এই উদ্যোগটা আর অত গুরুত্বপূর্ণ নয়? না, মানে এটা দেখে আমি সত্যি
এই স্টুডিওতে বসে বসেই আমার মাথার মধ্যে অঙ্কটা খেলছিল যে কোন অঙ্কের এটা ছোট পরিভাষা দেখছি আমি। লকডাউন অ্যাকচুয়ালি 3 ধরনের হয়, একটা হচ্ছে পার্শিয়াল লকডাউন, একটা হচ্ছে কমপ্লিট লকডাউন। এর বাইরে আর একটা লকডাউনের ভাষা আছে যেটাকে বলা হয় জিওগ্রাফিক্যাল লকডাউন। এই এখন টিভিতে বা বিভিন্ন জায়গায় আমরা খবরের কাগজে একটা হটস্পট বলে শব্দ ঘোরাঘুরি করছে। এখন হটস্পট বস্তুটা অ্যাকচুয়ালি কী? আমাদের যখন কোনো একটা পাড়া বা কোনো একটা বাজারের মধ্যে যদি 10 জনের বেশি রোগী আক্রান্ত হয় বা লোক আক্রান্ত হয় তাকে বলা হয় ডিজিজ ক্লাস্টার, সেই জায়গাটাকে বলা হয় ক্লাস্টার। এরকম কয়েকটা ক্লাস্টার কাছাকাছি একসঙ্গে যদি আশপাশে থাকে তখন তাকে বলা হয় হটস্পট। তো এইরকম যে হটস্পট যে জায়গাগুলো থাকবে সেই জায়গাটাকে যদি একদম ঘিরে ফেলা হয় তাহলে সেখান থেকে বাইরে থেকে লোক এলো না এবং সেখান থেকে লোক গেল না, তাহলে এই জায়গাটাকে আমি জিওগ্রাফিক্যালি লকডাউন করে দিলাম। আবার ঠিক এটার উল্টোটাও হতে পারে যে বাইরেটা আক্রান্ত রয়েছে ভেতরটা আক্রান্ত নেই, তাহলে আমি পুরো ওটাকে একটা লক্ষণ রেখার মতো ঘিরে দিলাম, তাহলে বাইরে থেকে কোনো আক্রান্ত লোক ওর ভেতরে ঢুকতে পারছে না, তাহলে এই জায়গাটা সুরক্ষিত রইল। তো এটা একটা জিওগ্রাফিক্যাল লকডাউনের একটা ছোট পরিভাষা যেটা এনারা করে নিজেরা শেখাচ্ছেন, যেটা দেখে এই মডেলটা দেখে আমার খুব ভালো লাগলো এই মডেলটা। অনেক ধন্যবাদ আপনাদের। এইবার আমি যে খবরটা দেব সেটা কিন্তু একেবারে ছাত্রছাত্রীদের জন্য। আপনারা জানেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে এই উদ্যোগ ইতিমধ্যেই আমরা প্রতিদিন শুরু করেছি। দেখানো হয় সরাসরি ভার্চুয়াল ক্লাস দুপুর 3টে থেকে 4টে। আমাদের কাছে আইসিএসসি এবং আইএসসির কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ ও সেক্রেটারি ইমেলে আমাদের অনুরোধ করেন যে আইসিএসসি এবং আইএসসির ছাত্রছাত্রীদের জন্য যদি এই ধরনের অফিসিয়ালি কোনো ব্যবস্থা করা যায়, আমরা সেই উদ্যোগে সায় দিয়েছি। আবার বলছি, কোনো বাণিজ্যিক লেনদেন নয়, কোনো লাভ ক্ষতির হিসেব নয়, কোনো বিজ্ঞাপনের বিষয় নয়। আমরা এই উদ্যোগ আগামী শনিবার এবং রবিবার দুপুর 12টা থেকে 1টা অবধি নেব। আইসিএসসি এই বোর্ডের আন্ডারে আমাদের রাজ্যে স্কুলের সংখ্যা প্রায় 400, ক্লাস 9 থেকে 12 অবধি প্রায় 2.5 লক্ষ পড়ুয়া। 9 থেকে 12-এর ভার্চুয়াল ক্লাসরুম এবিপি আনন্দে শনি এবং রবিবার দুপুর 12টা থেকে 1টা। আবার বলছি, খুব গর্বের সঙ্গে বলছি যে এই উজ্জ্বল ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে পেরে আমরা কৃতার্থ, আমরা কৃতজ্ঞ। Has arranged for subject experts in English, mathematics, and science at both the ICSE and ISC levels. This can be viewed exclusively on ABP News Channel. My most sincere gratitude to ABP News for giving the Council an opportunity to interact with and reach out to our teaching community in general and to our students specifically. Stay safe, stay healthy, and please stay indoors. দেশ বিদেশে আইসিএসসি কাউন্সিল অনুমোদিত স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় 4.5 লক্ষ। রাজ্যের স্কুলের সংখ্যা প্রায় 440। ক্লাস 9 থেকে 12-এর পড়ুয়া প্রায় 2.5 লক্ষ। আইসিএসসি এবং আইএসসি বোর্ডের সেই সমস্ত পড়ুয়াদের কথা ভেবেই এবিপি আনন্দে সরাসরি ক্লাসরুমের আয়োজন। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট তাদের বেস্ট অফ সাবজেক্ট টিচার্স নমিনেট করে এবিপির চ্যানেলে পাঠাবেন এবং তোমরা সেটা খুব মনোযোগ সহকারে দেখবে। এই যে সেশন দুটো হবে এটা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবং আমি আবারও বলছি উই আর থ্যাঙ্কফুল টু এবিপি যে তারা এত বড় ইনিশিয়েটিভটা নিয়েছেন, যে তোমাদের জন্য এই সুযোগটা ক্রিয়েট করে দিয়েছেন।
কাউন্সিলের এই উদ্যোগে খুশি পড়ুয়ারাও, যেমন বাঁশরণীর বাসিন্দা রামমোহন মিশন হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী রাজপর্ণা ভূঁইয়া। রাজপর্ণার পরীক্ষা শেষ ফেব্রুয়ারিতে, এখনো রেজাল্ট হাতে পায়নি। এবিপি আনন্দে সরাসরি ক্লাসরুমের কথা শুনে অনেকটাই আশ্বস্ত হয়েছে সে। এবিপি আনন্দ যে এই ইনিশিয়েটিভটা নিচ্ছে সেটা হচ্ছে আমাদের সকলের জন্য আশা করি ভালো হবে। এই যেই মুহূর্তটা চলছে এখন খুবই ক্রুশিয়াল এবং সবাই হচ্ছে খুব একটা মেন্টাল ট্রমা দিয়ে যাচ্ছে। কাউন্সিলের টিচাররা যে নিজের থেকে এগিয়ে এসে আমাদেরকে এতটা সাহায্য করার চেষ্টা করেছে সেটা শুনেই হচ্ছে আমার খুবই ভালো লাগছে, কেন কি এতে শুধু আমারই নয়, আমার মতো আরো হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টদেরও খুবই ভালো হবে। একই উপলব্ধি উল্টোডাঙ্গার বাসিন্দা ডিপিএস মেগাসিটি 12-এর ছাত্র আবির ঘোষেরও। যে ইনিশিয়েটিভটা নিয়েছে কাউন্সিল, এবিপি আনন্দের হেল্প নিয়ে যে টিভিতে ক্লাসেস দেখাবে, আমার লাগছে এটা খুবই ভালো একটা আইডিয়া। আমাদের স্কুল যেসব স্টার্ট করেছে অনলাইন ক্লাসেসগুলো ভালো এগুলো, বাট বাড়িতে বসে তো আর সব তো বোঝা যায় না। টিভিতে দেখালে লাইক টিচারদেরকে দেখতে পাই স্পষ্টভাবে, হয়ে যাবে, ভালো ক্লিয়ারলি শুনতে পারবো, কোনো ল্যাগ নেই, কোনো ইস্যুস নেই, তো ওটা ভালো। খাঁ খাঁ করছে ক্লাসরুম। শুধু এখানকার ছবি নয়, আইসিএসসি কাউন্সিল অনুমোদিত দেশের প্রায় 2500 স্কুলে একই ছবি। কোথাও ক্লাস নেই, রেজাল্ট নেই। করোনা কবলিত দেশে পড়ুয়াদের এক অনিবার্য সংকট মুক্তির তাগিদ থেকেই এই উদ্যোগ। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। দ্রুত আই এম সুমনদের টুইটার অ্যাকাউন্টে যে মন্তব্যগুলো আপনারা পাঠিয়েছেন আমি দ্রুত একটা পড়ে দেবো। অনুপ বিশ্বাস তিনি বলছেন, আমি বা আমরা তো বাড়িতেই আছি, কিন্তু বিভিন্ন লোক বাজার করার নামে যেভাবে প্রতিদিন বাইরে যাচ্ছে তাতে আমাদের বাড়িতে থাকাটাই না ব্যর্থ হয়ে যায়। ধনঞ্জয় দাস তিনি লিখছেন, পুরো পরিবারে আমি একা উপার্জন করি, কাজ না করলে আর টাকা পাবো না, আবার লকডাউন হলে খাবো কি। অরূপ রতন চক্রবর্তী লিখছেন, জীবনের জন্য জীবিকা, জীবিকার জন্য জীবন নয়, জীবনের থেকে বড় আর কিছু হতে পারে না। উদয় শঙ্কর রায় লিখছেন, করোনার থেকেও মারাত্মক মহামারী আসতে চলেছে গোটা বিশ্বে, দারিদ্র্য। গোলাম মুস্তাকিম লিখছেন, ব্যবসা পুরোপুরি বন্ধ, রোজগার না করলে তো বাড়ির লোক না খেতে পেয়ে মারা যাবে, করোনার থেকে এখন বেশি ভয় লাগছে না খেয়ে মরার। ইন্দ্রাণী ভট্টাচার্য বলছেন, জীবন ও জীবিকা একে অন্যের পরিপূরক, জীবিকা ছাড়া জীবন সম্ভব নয়, জীবন থাকলে জীবিকার কথা ভাবতেই হবে। আর এবার সময় আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রের। তবে আগেই বলেছি, এখন রাজনীতি কম, করোনা ব্যঙ্গচিত্র বেশি। আজকের ব্যঙ্গচিত্রে কল্পনা কম আর বাস্তব বেশি। কেন বলছি দেখুন, কিন্তু দেখে আবার কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। এবার সবার সাথে করবো। কেস দেবেন না প্লিজ।